ভয়াবহ আগুনে জ্বলেছে বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটি আর কুয়েতের আলী আল সালেম এয়ারবেজের রানওয়েতে স্তব্ধ হয়ে পড়ে আছে মার্কিন ড্রোনগুলোর ধ্বংসাবশেষ। ওয়াশিংটন হয়তো ভাবতেও পারেনি তাদের আগ্রাসনের জবাব এত দ্রুত এবং এতটা বিধ্বংসী হবে। মধ্যপ্রাচ্যের বুক থেকে মার্কিন দাদাগিরি চিরতরে মুছে দিতে ইসলামী বিপ্লবী গার্ড কর্পস শুরু করেছে অপারেশন নাসের 2। এবার আর কোনো হুঁশিয়ারি নয়, সরাসরি অ্যাকশন। রাজনীতির সবচেয়ে বড় খবর, ইরানের একের পর এক মিসাইল আর ড্রোন হামলায় কোণঠাসা হয়ে পড়েছে মার্কিন পঞ্চম নৌবহর। আর এরই সাথে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি আমেরিকা তাদের সীমা লঙ্ঘন বন্ধ না করে তবে পারস্য উপসাগর থেকে এক ফোঁটা তেল বা গ্যাসও বিশ্বের কোথাও রপ্তানি হতে দেয়া হবে না। মার্কিন বাহিনী সমস্ত আন্তর্জাতিক নিয়মকানুন এবং দ্বিপাক্ষিক চুক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় সামরিক অবস্থানগুলোতে আকস্মিক বিমান হামলা চালায়। কেশম দ্বীপ, কিশ দ্বীপ এবং আন্দি মেশকের মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকায় মার্কিন যুদ্ধ বিমানগুলো বোমা বর্ষণ করে। ওয়াশিংটন ভেবেছিল এই আচমকা হামলায় ইরান হয়তো থমকে যাবে, কিন্তু তারা ভুলে গিয়েছিল এটা আজকের শক্তিশালী এবং স্বনির্ভর ইরান। আমেরিকার এই ধৃষ্টতার জবাব দিতে আইআরজিসি এক মুহূর্তও সময় নষ্ট করেনি। 14 জুলাই সন্ধ্যার মধ্যেই শুরু হয় অপারেশন নাসর 2 এর তৃতীয় ধাপ। কোডনেম দেওয়া হয় ইয়া জাইন আল আবেদিন। ইরানের নৌ ও অ্যারোস্পেস ইউনিটের নিখুঁত সমন্বয়ে আকাশ ছেয়ে যায় ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র আর কামিকাজে ড্রোনে। যেখানে আঘাত হানল তেহরানের ক্ষেপণাস্ত্র। ইরানের এই হামলায় মার্কিন সামরিক অহংকার ধুলোয় মিশে যাচ্ছে। মূল আঘাতগুলো এসেছে দুটি প্রধান মার্কিন ঘাঁটিতে। বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটি, এটি মার্কিন পঞ্চম নৌবহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট বেস। ইরানের মিসাইলগুলো নিখুঁত নিশানা ভেদে মার্কিন নৌজাহাজ এবং যুদ্ধ বিমানের খুচরা যন্ত্রাংশ ও অস্ত্র মজুত রাখার একাধিক গুদাম পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। ঘাঁটি জুড়ে এখন শুধু জ্বলন্ত ধ্বংসস্তূপ। কুয়েতের আলী আল সালেম এয়ারবেস, মধ্যপ্রাচ্যে মার্কিন ড্রোন অপারেশনের অন্যতম প্রধান কেন্দ্র এটি। ইরান সরাসরি আঘাত হেনেছে এখানকার MQ-9 রিপার ড্রোনের ডিপ্লয়মেন্ট সার্ভে। ফলে আমেরিকার একাধিক অত্যাধুনিক ড্রোন ওড়ার আগেই রানওয়েতে ধ্বংস হয়ে গেছে। শুধু বাহরাইন বা কুয়েত নয়, এর আগের ধাপে জর্ডানে থাকা মার্কিন সামরিক স্থাপনা এবং খোদ বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দফতরেও সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। গত 7 এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন। এরপর জুন মাসে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও আমেরিকার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যার প্রথম শর্তই ছিল কোনো পক্ষ কারো উপর হামলা চালাবে না। চুক্তি ভঙ্গ করে মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালীতে ইরানের নির্ধারিত নিরাপদ এবং আইনি সমুদ্রপথকে অমান্য করার চেষ্টা করছিল। তারা বেআইনিভাবে বিভিন্ন জাহাজকে পারস্য উপসাগর পার করে দেওয়ার জন্য অবৈধ প্যাসেজ ওয়ে বা চোরাপথ তৈরির চেষ্টা করে। ইরান যখনই তাদের সার্বভৌমত্ব রক্ষা করতে গেছে, আমেরিকা তখনই হামলা চালিয়েছে। ইরানের এই বিধ্বংসী পাল্টা হামলার পর সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে বিশ্ব অর্থনীতিতে। ইরানের এই বীরত্বপূর্ণ প্রতিরোধ ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্কগুলোকে স্তব্ধ করে দিয়েছে। আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে, মার্কিন অপরাধের শাস্তি চলতেই থাকবে এবং আমেরিকার পরবর্তী যে কোনো পদক্ষেপের এমন সারপ্রাইজ বা চমকপ্রদ জবাব দেওয়া হবে যা তারা কল্পনাও করতে পারবে না। হরমুজ প্রণালী ব্লক, মার্কিন ঘাঁটিতে একের পর এক নিখুঁত ক্ষেপণাস্ত্রের আঘাত আর মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের তাসের ঘরের মতো ভেঙে পড়া ইরান কি তবে চিরতরে বদলে দিল মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি? জর্ডান থেকে বাহরাইন, কুয়েত থেকে হরমুজ প্রণালী, পুরো মধ্যপ্রাচ্য এখন কাঁপছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসির খাইবার শেকান ক্ষেপণাস্ত্রের গর্জনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৌ অবরোধের জবাবে ইরান যা দেখালো তাকে এক কথায় বলা যায় চেকমেট। মার্কিন পরাশক্তিকে তাদের নিজেদের দুর্গে ঢুকে যেভাবে চূর্ণ বিচূর্ণ করেছে তেহরান, তা আধুনিক সামরিক ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। খাইবার শেকানের গর্জন, জর্ডানে মার্কিন ঘাঁটির পতন। যুদ্ধের ময়দানে ইরান যে কতটা নিখুঁত এবং মারাত্মক তার প্রমাণ মিলল জর্ডানের আজরাক বিমান ঘাঁটিতে। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স তাদের তুনের সবচেয়ে শক্তিশালী তীর, উন্নত খাইবার শেকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অবমুক্ত করেছে। মার্কিন বাহিনীর গর্বের ডিফেন্স লাইন মুহূর্তে খড়কুটোর মতো উড়ে গেছে। ধ্বংসস্তূপে পরিণত কমান্ড সেন্টার, জর্ডানের এই ঘাঁটিতে আমেরিকার তৈরি করা অত্যন্ত সংবেদনশীল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার মাটির সাথে মিশে গেছে। যুদ্ধ বিমানের হ্যাঙ্গার ধ্বংস, মার্কিন যুদ্ধ বিমানের প্রধান হ্যাঙ্গারগুলো এখন ধ্বংসস্তূপ। জর্ডানের জনগণের প্রতি ইরানের বার্তা, হামলার পরপরই ইরান জর্ডানের সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছে তারা যেন তাদের পবিত্র ভূমিকে মার্কিন ও জায়নবাদীদের আগ্রাসনের আখড়া হতে না দেন। ইরান সরাসরি ডাক দিয়েছে মার্কিন স্বার্থের ওপর আঘাত হানার। বাহরাইনে অপারেশন ট্রু নাসর 2 এর তাণ্ডব।
জর্ডান যখন কাঁপছিল ঠিক তখনই বাহরাইনের শেখ ঈসা এলাকায় মার্কিন ঘাঁটিতে বজ্রপাতের মতো আছড়ে পড়ে আইআরজিসির নৌবাহিনীর হামলা। এটি ছিল ইরানের ঐতিহাসিক অপারেশন ট্রু নাসের 2 এর 10ম তরঙ্গ। এই হামলায় মার্কিন নৌ ও বিমান বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। রাডার ও নজরদারি ব্যবস্থা ধ্বংস। আমেরিকার আকাশে চোখ রাডার ও নজরদারি ব্যবস্থা ধ্বংস। আমেরিকার আকাশে চোখ রাখা রাডার ও নজরদারি সিস্টেমগুলো সম্পূর্ণ অকেজো করে দেওয়া হয়েছে। জ্বালানি পাম্পিং স্টেশন ধ্বংস। যুদ্ধ বিমানের জ্বালানি সরবরাহের প্রধান পাম্পিং স্টেশন গুড়িয়ে দেওয়ায় মার্কিন বিমানগুলো এখন ডানা ভাঙা পাখির মতো নিস্তেজ হয়ে পড়েছে। ইরানের এই বিধ্বংসী আক্রমণের পেছনে রয়েছে মার্কিন বাহিনীর চরম কাপুরুষোচিত এক অপরাধ। ইরান স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, বেসামরিক নাগরিকদের গায়ে হাত দিলে আমেরিকার সামরিক ঘাঁটির অস্তিত্বই মুছে দেওয়া হবে। কুয়েতের প্রতি সম্মান, আমেরিকার প্রতি চরম হুঁশিয়ারি। কুয়েতেও মার্কিন ঘাঁটিতে সফল হামলা চালিয়েছে আইআরজিসি। তবে ইরান এখানে চমৎকার এক কূটনৈতিক ও মনস্তাত্ত্বিক চাল খেলেছে। কুয়েতের সাধারণ জনগণের প্রতি সম্মান জানিয়ে ইরান বলেছে, আমাদের এই লড়াই কুয়েতের সাধারণ মানুষের বিরুদ্ধে নয়, বরং আগ্রাসী মার্কিন বাহিনীর বিরুদ্ধে। আসলে 4 মাস আগে ইরানের সর্বোচ্চ নেতাকে লক্ষ্য করে ট্রাম্প প্রশাসন যে ছায়া যুদ্ধ শুরু করেছিল, ইরান এখন তার চূড়ান্ত ও প্রকাশ্য জবাব দিচ্ছে। ট্রাম্পের নৌ অবরোধ বনাম হরমুজের লৌহ কপাট। আমেরিকা ভেবেছিল ইরানের বন্দর আব্বাস, রাশক, কোনারাক, আহবাজ এবং কেশম দ্বীপে একের পর এক বিমান হামলা চালিয়ে তেহরানকে কোণঠাসা করা যাবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের ওপর নৌ অবরোধের ঘোষণা দেন, তখন ওয়াশিংটন ভেবেছিল ইরান আত্মসমর্পণ করবে। কিন্তু ট্রাম্পের এই ঔদ্ধত্যের জবাবে ইরান যা করল তা হোয়াইট হাউসের ঘুম উড়িয়ে দিয়েছে। ইরানের সেনাবাহিনী বিশ্ব বাণিজ্যের লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এর ফলে বিশ্ব অর্থনীতিতে এখন সুনামি আছড়ে পড়ার উপক্রম। তেল সরবরাহ বন্ধের আশঙ্কায় কাঁপছে পশ্চিমা বিশ্ব। আমেরিকা যেখানে ইরানকে অবরুদ্ধ করতে চেয়েছিল, সেখানে ইরান উল্টো আমেরিকাকেই মধ্যপ্রাচ্যের ফাঁদে বন্দী করে ফেলেছে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন মার্কিন আধিপত্যের শেষ সূর্য ডুবুডুবু। আমেরিকার উন্নত প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে পাত্তাই দেয়নি ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি। ডোনাল্ড ট্রাম্পের প্রতিটি আগ্রাসী পদক্ষেপের বিপরীতে ইরান বুক চিতিয়ে দাঁড়িয়েছে এবং প্রতিপক্ষকে দেখিয়েছে সামরিক শ্রেষ্ঠত্বের আসল রূপ। মার্কিন সামরিক দুর্গগুলো কি এখন ইরানের নিশানায়? মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ক্ষমতার নতুন সমীকরণ। মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হাজার হাজার মার্কিন সেনা কি এক অভূতপূর্ব কৌশলগত সংকটের মুখে? পারস্য উপসাগরের ভূ রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলে যাচ্ছে। ওয়াশিংটনের নীতি নির্ধারকরা ভেবেছিলেন চাপ সৃষ্টি করে এবং সামরিক শক্তি প্রদর্শন করে ইরানকে আলোচনার টেবিলে বাধ্য করবেন, কিন্তু রণক্ষেত্রের বর্তমান চিত্র সম্পূর্ণ ভিন্ন এক বার্তা দিচ্ছে। ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির অভাবনীয় বিকাশ এবং ড্রোন শক্তির প্রদর্শন মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যকে নতুন করে সংজ্ঞায়িত করছে। মার্কিন সাম্রাজ্যের যে একচ্ছত্র প্রভাব এই অঞ্চলে ছিল, তা বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। রণকৌশলে ইরানের সামরিক সক্ষমতা। ইরানের প্রকৃত সামরিক শক্তির গভীরতা অনুধাবন করতে ব্যর্থ হওয়াটাই হয়তো মার্কিন কৌশলগত পরিকল্পনাকারীদের সবচেয়ে বড় ভুল ছিল। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ওয়াশিংটন যখনই তাদের নৌ শক্তি প্রদর্শন করতে গেছে, ইরান তাদের নিজস্ব প্রযুক্তির নৌ ও ক্ষেপণাস্ত্র শক্তি দিয়ে পাল্টা জবাব দিয়েছে। মার্কিন বিমান হামলার জবাবে কাতার, কুয়েত, বাহরাইন, ওমান এবং জর্ডানের প্রতিটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে একযোগে গর্জে উঠেছে ইরানের বিধ্বংসী ড্রোন ও মিসাইল ব্যবস্থা। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি। 13 জুলাইয়ের হামলায় কুয়েতের এই গুরুত্বপূর্ণ ঘাঁটিতে থাকা আমেরিকার সর্বাধুনিক প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অকেজো হয়ে পড়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে। কাতারের আল উদাইদ ঘাঁটি। মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় এই বিমান ঘাঁটিটি এখন ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্রের আওতাধীন। এখানে মোতায়েন থাকা হাজার হাজার মার্কিন সেনা এখন সার্বক্ষণিক সতর্কতাবস্থায় দিন কাটাচ্ছে। 4000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাতের সক্ষমতা। ইরানের ক্ষেপণাস্ত্রের নাগাল কেবল তাদের প্রতিবেশী দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়। ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাঁটি ডিয়াগো গার্সিয়াতে ইরানের সাম্প্রতিক হামলা পশ্চিমা সামরিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। ইরান থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটিতে আঘাত হানার সক্ষমতা প্রমাণ করে যে তেহরান তাদের সামরিক প্রযুক্তির পরিধি কতটা বিস্তৃত করেছে। লন্ডনের শীর্ষ থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের মতে, ইরানের রকেট ও মহাকাশ প্রযুক্তি এখন এক নতুন উচ্চতায় পৌঁছেছে। তাদের কাছে থাকা কায়েম 100 মডেলের রকেট মহাকাশ কর্মসূচির পাশাপাশি দূরপাল্লার সামরিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
মধ্যপ্রাচ্যে ক্ষমতার নতুন ভারসাম্য। কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে যে মার্কিন একাধিপত্য বজায় ছিল তা খাদের কিনারায়। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ রক্ষা করা এখন ওয়াশিংটনের জন্য অত্যন্ত ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। মার্কিন প্রশাসন এই অঞ্চলে তাদের আধিপত্য বজায় রাখার জন্য মিত্রদের কাছ থেকে সুরক্ষার নামে আর্থিক সহায়তা দাবি করছে, যা তাদের নিজস্ব অর্থনৈতিক ও সামরিক সীমাবদ্ধতারই বহিঃপ্রকাশ। পেন্টাগনের ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে এবং কারখানায় নতুন ক্ষেপণাস্ত্র তৈরির গতি যুদ্ধের চাহিদার তুলনায় অত্যন্ত ধীর। ফলে মার্কিন বাহিনী এখন এক জটিল কৌশলগত সংকটে পড়েছে। অন্যদিকে ইরান তাদের পর্বত ঘেরা ভূপ্রাকৃতিক সুবিধাকে কাজে লাগিয়ে মাটির শত শত ফুট নিচে যে মিসাইল সিটি গড়ে তুলেছে তা ধ্বংস করা যে কোনো আধুনিক বিমান বাহিনীর পক্ষে অসম্ভব বললেই চলে। যুদ্ধ চাপিয়ে দিয়ে ইরানকে কোণঠাসা করার যে চেষ্টা মার্কিন নীতি নির্ধারকরা করেছিলেন তা বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যে শক্তির এই নতুন ভারসাম্যে ইরান নিজেকে এক অপ্রতিরোধ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যেখানে সামরিক চাপের মুখে পিছু হটার কোনো লক্ষণই তাদের মধ্যে নেই। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দেয়া চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী চীন বর্তমানে গোপনে ইরানকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। চীনের এই ভূমিকা ওয়াশিংটনকে চরম ক্ষুব্ধ করেছে। গোয়েন্দা সূত্রের দাবি, বেইজিং সরাসরি অস্ত্র সরবরাহ না করে তৃতীয় কোনো দেশের মাধ্যমে এই চালান ইরানে পাঠানোর নীল নকশা করেছে। এর মূল উদ্দেশ্য হলো নিজেদের নিরপেক্ষ রাখার ভান করা এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ঝুঁকি এড়ানো। বিশেষ করে ম্যানপ্যাড বা কাঁধে রেখে নিক্ষেপযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের ওপর জোর দিচ্ছে চীন। কয়েক সপ্তাহের যুদ্ধে মার্কিন বাহিনীর নিচু উচ্চতায় উড্ডয়নরত বিমানগুলোর জন্য এই অস্ত্রগুলো ছিল এক বড় আতঙ্ক। ট্রাম্প প্রশাসন একটি F-15 যুদ্ধ বিমান হারানোর পর যে উদ্বেগ প্রকাশ করেছিল, এখন বেইজিং এর এই পদক্ষেপ সেই উদ্বেগকে যুদ্ধের নতুন এক ভয়াবহ পর্যায়ে নিয়ে গেল। বেইজিং এর এই কৌশলী ভূমিকার পেছনে গভীর ভূ রাজনৈতিক স্বার্থ রয়েছে। একদিকে তারা নিজেদের ইরানের প্রধান রক্ষাকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন চীন সফরের আগে নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে চায়। ওয়াশিংটনের অভিযোগ, যুদ্ধের শুরু থেকেই চীনা কোম্পানিগুলো ইরানকে দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি সরবরাহ করে আসছে, যা তেহরানের নজরদারি ও প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করতে সাহায্য করেছে। কিন্তু এখন সরকার পর্যায়ে সরাসরি অস্ত্র সরবরাহের পরিকল্পনা করা হলে তা হবে বেইজিং এর পক্ষ থেকে ওয়াশিংটনের বিরুদ্ধে এক সরাসরি চ্যালেঞ্জ। অবশ্য চীন এই অভিযোগকে পুরোপুরি উদ্দেশ্যমূলক গুজব এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। বেইজিং এর দাবি, তারা কোনো পক্ষকে অস্ত্র দিচ্ছে না এবং বরং সংঘাত প্রশমনে ভূমিকা রাখছে। ওয়াশিংটনের চীনা দূতাবাসের মুখপাত্রের মতে, চীন একটি দায়িত্বশীল দেশ হিসেবে আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনেই চলছে। কিন্তু মার্কিন গোয়েন্দারা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, ইরান এই যুদ্ধবিরতিকে কেবল দম নেয়ার সুযোগ হিসেবে ব্যবহার করছে না, বরং তারা তাদের হারিয়ে যাওয়া অস্ত্র ভাণ্ডার পুনরায় পূরণ করতে মরিয়া হয়ে উঠেছে। এই প্রচেষ্টায় চীনের কারিগরি সহায়তা তেহরানকে নতুন করে সামরিক সক্ষমতা অর্জনে সাহায্য করছে। বিশ্লেষকদের মতে, চীন সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ার চেয়ে নিজেদের একজন স্থায়ী মিত্র হিসেবে টিকিয়ে রাখতেই বেশি আগ্রহী। ইরানের তেলের ওপর চীন ব্যাপকভাবে নির্ভরশীল। যুদ্ধের উত্তাপের মধ্যেও তেহরানের সঙ্গে সামরিক সখ্যতা বজায় রাখা চীনের জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেইজিং সম্ভবত এই চুক্তি দাঁড় করাবে যে তাদের সরবরাহকৃত ব্যবস্থাগুলো কেবল আত্মরক্ষামূলক, যা রাশিয়ার সামরিক সহায়তার চেয়ে ভিন্ন। যুদ্ধবিরতি যদি ভেঙে যায়, তবে আকাশসীমায় নতুন করে চীনা প্রযুক্তিতে সজ্জিত ইরানি বাহিনীর মুখোমুখি হওয়া মার্কিন বিমান বাহিনীর জন্য একটি দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে। মধ্যপ্রাচ্যের আকাশপথ এখন কেবল ইরান ও যুক্তরাষ্ট্রের লড়াইয়ের ক্ষেত্র নয়, বরং এটি এখন বৈশ্বিক পরাশক্তিগুলোর স্নায়ু যুদ্ধের মূল কেন্দ্র। বেইজিং এর এই লুকানো চাল কি শেষ পর্যন্ত শান্তি ফিরিয়ে আনবে, নাকি অঞ্চলটিকে আরো ভয়াবহ এক বৃহত্তর যুদ্ধের দিকে ঠেলে দেবে? এখন সেটি কোটি টাকার প্রশ্ন। ট্রাম্পের আগামী বেইজিং সফর এখন আর কেবল দ্বিপাক্ষিক আলোচনার বিষয় নয়, বরং তা হবে বৈশ্বিক সামরিক ভারসাম্য রক্ষার এক অগ্নি পরীক্ষা। ইসরায়েলের আয়রন ডোমের জম প্যালেস্টাইন 2 সম্প্রতি মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একটি বিস্ময়কর মোড় লক্ষ্য করা গেছে। 1000 মাইলেরও বেশি দূর থেকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম হয়েছে। এই হামলার পেছনে মূল শক্তি হিসেবে কাজ করেছে ইরানের উন্নত প্রযুক্তিতে তৈরি প্যালেস্টাইন 2 নামক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। অত্যাধুনিক প্রযুক্তিতে ঠাসা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে কিভাবে এই অস্ত্র লক্ষ্যভেদে সফল হলো, তা এখন বিশ্ব জুড়ে সামরিক বিশেষজ্ঞদের আলোচনার কেন্দ্রবিন্দু।
গতি ও ম্যানুভারেবিলিটির মরণঘাতী সমন্বয়। প্রথাগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো সাধারণত একটি নির্দিষ্ট ধনুক আকার পথে চলে, যা রাডারের পক্ষে আগেই গণনা করা সম্ভব। কিন্তু প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্রের বিশেষত্ব হল এর স্কিপ ট্রাজেক্টরি। এটি বায়ুমণ্ডলের একেবারে প্রান্তসীমায় পৌঁছে বলের মতো লাফিয়ে লাফিয়ে এগোতে পারে, ফলে এর গতিপথ হয়ে ওঠে আঁকা বাঁকা বা জিগজ্যাগ। ম্যাক 16 পর্যন্ত গতিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্র ইয়েমেন থেকে ইসরায়েলে পৌঁছাতে মাত্র কয়েক মিনিট সময় নেয়। এই চরম গতি এবং মাঝপথে দিক পরিবর্তনের সক্ষমতা ইসরায়েলের অ্যারো 3 এবং যুক্তরাষ্ট্রের থার্ড এর মতো দূরপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে বিভ্রান্ত করে ফেলে, কারণ এই সিস্টেমগুলো মূলত স্থির বা অনুমানযোগ্য গতিপথের লক্ষ্যবস্তু ধ্বংস করতে ডিজাইন করা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা স্তরের ব্যর্থতার কারণ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত 3টি স্তরে বিভক্ত। অ্যারো সিস্টেম, এটি বায়ুমণ্ডলের বাইরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংসের জন্য তৈরি। ডেভিড স্লিং, মধ্যপাল্লার হুমকি মোকাবিলার জন্য। আয়রন ডোম, স্বল্প পাল্লার রকেট বা ড্রোন প্রতিরোধের জন্য। ইরান যখন প্রায় 180টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে হামলা চালায় এবং হুথিরা যখন হাইপারসনিক গ্লাইড ভেহিকল মোতায়েন করে, তখন এই সিস্টেমগুলো এক ধরনের ডেটা ওভারলোড বা তথ্য বিভ্রাটের শিকার হয়। প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্রের ভেতরে থাকা গ্লাইড ভেহিকলটি মূল রকেট থেকে বিচ্ছিন্ন হওয়ার পর স্বাধীনভাবে ম্যানুভার করতে পারে। এটি নিচু উচ্চতা দিয়ে উড়ে আসায় অনেক সময় রাডারের চোখ এড়িয়ে যায়, যা আয়রন ডোমের মতো সিস্টেমের আওতার বাইরে থাকে। সমরাষ্ট্রের ব্যয় ও কৌশলের অসম লড়াই। এই যুদ্ধের একটি বড় দিক হল খরচ। একটি একক হামলার দিনে ইরান হয়তো $200 মিলিয়ন সমরাস্ত্র ব্যবহার করছে, কিন্তু সেই হামলা প্রতিহত করতে ইসরায়েলকে খরচ করতে হচ্ছে প্রায় $1 বিলিয়ন। একটি অ্যারো ইন্টারসেপ্টরের দাম যেখানে প্রায় $2.5 মিলিয়ন, সেখানে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দাম মাত্র $2 লাখ। এই অপ্রতিসম যুদ্ধ দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ব্যবস্থার ওপর প্রচণ্ড অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে। হুথিদের মতো অরাষ্ট্রীয় গোষ্ঠীর হাতে হাইপারসনিক প্রযুক্তির পৌঁছানো ইরানের জন্য গেম চেঞ্জার। এটি কেবল ইসরায়েল নয়, বরং লোহিত সাগরে মোতায়েনকৃত মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোর জন্য চরম হুমকি। ইরানের শাহাব 3 প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি এই ক্ষেপণাস্ত্রগুলো এখন নিখুঁতভাবে লক্ষ্যভেদে সক্ষম। ইসরায়েলি অ্যারো 3 ইন্টারসেপ্টরের ভেতরে থাকা কিল ভেহিকল তার থ্রাস্ট ভেক্টরিং নজলের মাধ্যমে দিক পরিবর্তন করে লক্ষ্যবস্তুকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু যখন প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র হাইপারসনিক গতিতে দিক বদলায়, তখন ইন্টারসেপ্টরের পক্ষে সেকেন্ডের ভগ্নাংশে সেই নতুন ট্রাজেক্টরি অনুসরণ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ইরানে নিক্ষিপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো এখন আর সাধারণ কোনো গোলা নয়, বরং আকাশের বুক চিরে নেমে আসা এক একটি মৃত্যুপুরী। ইসরায়েলের জেরুজালেম, তেল আবিব এবং পশ্চিম তীরের আকাশে এখন সাইরেনের গগনবিদারী শব্দই সাধারণ মানুষের নিত্য সঙ্গী। কিন্তু এবারের আতঙ্কটা ভিন্ন, কারণ ইরান ব্যবহার করছে তাদের সবচেয়ে ভয়ঙ্কর প্রযুক্তি MIRV, মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকলস। ইরানের নতুন রণকৌশলে একটি ক্ষেপণাস্ত্র যখন ইসরায়েলের ভূখণ্ডের দিকে ধেয়ে আসে, তখন মাটি থেকে মাত্র 7 কিলোমিটার উপরে এটি কয়েক ডজন ছোট ছোট বোমায় বা সাবমিউনিশনে বিভক্ত হয়ে যায়। একটি মাত্র ক্ষেপণাস্ত্র মুহূর্তের মধ্যে বদলে যায় কয়েক ডজন আগুনের গোলায়। এর ফলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ডেভিড স্লিং বা অন্যান্য মধ্যপাল্লার সিস্টেমগুলো চরম চাপের মুখে পড়ছে। 5 সপ্তাহে ইরান 500-র বেশি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে, যার মধ্যে খোররামশার ক্ষেপণাস্ত্রগুলো এক একটি 80টি পর্যন্ত ছোট বোমা বহন করতে পারে। একটি মাত্র ক্ষেপণাস্ত্রের ধ্বংস ক্ষমতা এখন 13 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ছে। দামি বনাম সস্তা, মরণপণ লড়াই। এই বিভাজিত ক্ষেপণাস্ত্র বা ক্লাস্টার ওয়ারহেড রুখতে ইসরায়েল তাদের সর্বাধুনিক অ্যারো 3 সিস্টেমের ওপর নির্ভর করছে, কিন্তু এখানেই বেঁধেছে বিপত্তি। এক একটি অ্যারো 3 ইন্টারসেপ্টরের দাম প্রায় $3 মিলিয়ন বা $30 লাখ। বছরে যুক্তরাষ্ট্র মাত্র 20টি এমন ক্ষেপণাস্ত্র তৈরি করে। গত জুনের 12 দিনের লড়াইয়ে ইসরায়েল 150টি অ্যারো 3 ব্যবহার করে ফেলেছে। ইরানের সস্তা কিন্তু কার্যকর ক্লাস্টার বোমার বিপরীতে ইসরায়েলের এই আকাশচুম্বী ব্যয়ের প্রতিরক্ষা ব্যবস্থা কতদিন টিকবে তা নিয়ে পেন্টাগনে এখন উদ্বেগের শেষ নেই।
যুদ্ধের ময়দান যখন জ্বলছে তখন ওয়াশিংটন থেকে ভেসে এলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বজ্রকণ্ঠ। ইরান যদি হরমুজ প্রণালী খুলে দেওয়ার সময়সীমা বা ডেডলাইন অমান্য করে তবে তার ফল হবে ভয়াবহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের একটি বার্তা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। আজ রাতে একটি পুরো সভ্যতা মারা যাবে, যা আর কখনো ফিরে আসবে না। তিনি সরাসরি ইরানের রেজিম চেঞ্জ বা ক্ষমতা পরিবর্তনের হুমকি দিয়েছেন। ট্রাম্পের এই হুঁশিয়ারির কয়েক ঘন্টার মধ্যে ইরানের IRGC তাদের 99তম তরঙ্গের হামলা শুরু করে। তারা তাদের ক্ষেপণাস্ত্রের গায়ে ট্রাম্পকে হিটলারের আদলে আঁকা পোস্টার সেটে দিয়েছে, যেখানে লেখা আমেরিকা ধ্বংস হবে খোদ ট্রাম্পের হাতে। যুদ্ধের এই মনস্তাত্ত্বিক লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে। এরই মাঝে ডোনাল্ড ট্রাম্প একটি ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন। ইরানের দুর্গম এলাকায় ভেঙে পড়া একটি মার্কিন F-15 যুদ্ধ বিমানের 2 ক্রুকে উদ্ধার করতে এক শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী। ট্রাম্পের ভাষায় এটি ছিল সামরিক ইতিহাসের অন্যতম কঠিন উদ্ধার কাজ। শত্রুর ডেরায় মাত্র 2 জন যোদ্ধাকে উদ্ধারের জন্য 21টি যুদ্ধ বিমান পাঠানো হয়েছিল। দিনের আলোয় দীর্ঘ 7 ঘন্টা ধরে ইরানি বাহিনীর ব্যাপক গুলির মুখে নিচু দিয়ে উড়ে এই উদ্ধার অভিযান সফল হয়। ট্রাম্প দম্ভ ভরে বলেছেন, আমাদের মতো শক্তিশালী সামরিক বাহিনী আর কারো নেই। পুরো ইরানকে এক রাতেই মানচিত্র থেকে মুছে ফেলা সম্ভব। এদিকে ইরানের খাইবার শেখান ক্ষেপণাস্ত্রগুলো এখন সরাসরি ইসরায়েলের অত্যন্ত স্পর্শকাতর দিমনা পারমাণবিক কেন্দ্রের কাছাকাছি আঘাত হানছে। তেল আবিব থেকে নেগেভ মরুভূমি সবখানেই এখন ইরানি আগুনের দাপট। মধ্যপ্রাচ্যের মরুদ্যানে এখন আর শান্তির বাতাস নেই। চারদিকে শুধু যুদ্ধের দাবানল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি আর ইসরায়েলের ক্রমাগত সামরিক অভিযানের মুখে ইরান এখন এক অগ্নিগর্ভ রণক্ষেত্র। এই উত্তাল পরিস্থিতির মধ্যেই বিশ্বের দরবারে এক চরম সতর্কবার্তা পাঠিয়েছে ক্রেমলিন। মস্কোর স্পষ্ট দাবি, পুরো পশ্চিম এশিয়া এখন কার্যত দাউ দাউ করে জ্বলছে এবং এই আগুনের লেলিহান শিখা যে কোনো মুহূর্তে বিশ্ব অর্থনীতিকে ভস্মীভূত করে দিতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কঠোর এবং আক্রমণাত্মক ভাষায় ইরানকে হুমকি দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান যদি অবিলম্বে বিশ্ব তেলের ধমনী হিসেবে পরিচিত হরমুজ প্রণালী উন্মুক্ত না করে তবে তাদের পাওয়ার প্ল্যান্ট এবং সেতুগুলো গুড়িয়ে দেওয়া হবে। ট্রাম্পের এই ডে অফ ডিস্ট্রাকশন বা ধ্বংসের দিনের হুমকির জবাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি কোনো মন্তব্য না করলেও তার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ পশ্চিমাদের এক হাত নিয়েছেন। ল্যাভরভ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আমেরিকা ও ইসরায়েল ইরানের ওপর যে একতরফা আগ্রাসন চালিয়েছে এটি তারই নেতিবাচক পরিণতি। তিনি প্রশ্ন তুলেছেন, যুদ্ধের ডামাডোল বাজিয়ে কিভাবে একটি দেশের কাছ থেকে স্বাভাবিক নৌ চলাচলের নিশ্চয়তা আশা করা যায়। মস্কোর মতে আলোচনার টেবিলে বসার আগে যুদ্ধের দামামা বন্ধ করা জরুরি। ইরানের 2 প্রধান মিত্র রাশিয়া ও চীন এখন পর্দার আড়ালে একজোট হয়ে কাজ করছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই একটি ভারসাম্যপূর্ণ বিশ্ব প্রতিক্রিয়ার আহ্বান জানিয়েছেন। তাদের বার্তা একটাই, এই লড়াই এখনই থামাতে হবে। চীন ও রাশিয়া মনে করে হরমুজ প্রণালীর সংকট সমাধানের একমাত্র পথ হলো যুদ্ধবিরতি, কোনো সামরিক হুমকি বা আলটিমেটাম নয়। এরই মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিস্ফোরক অভিযোগ এনেছেন। তার দাবি, ইসরায়েলের 50টিরও বেশি জ্বালানি কেন্দ্রে নির্ভুল আঘাত হানার জন্য রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তিগত সহায়তা দিয়েছে। মস্কো এই অভিযোগ সরাসরি স্বীকার না করলেও রণক্ষেত্রে ইরানের সাফল্যের পেছনে যে রুশ মস্তিষ্কের ছায়া রয়েছে তা এখন ওপেন সিক্রেট। হরমুজ প্রণালী, বিশ্বের মোট জ্বালানি তেলের 1/3 এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ইরান বর্তমানে এই রুটটিতে আংশিক অবরোধ আরোপ করে রেখেছে। ট্রাম্পের দাবি, যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথেই নৌ চলাচল স্বাভাবিক হতে হবে। কিন্তু ল্যাভরভ মনে করিয়ে দিয়েছেন যে 1982 সালের রাষ্ট্রসংঘের সমুদ্র আইন অনুযায়ী শান্তি থাকলেই কেবল নৌ চলাচলের নিয়মগুলো কার্যকর হয়, যুদ্ধের সময় নয়। ফলে যতক্ষণ না আমেরিকা ও ইসরায়েল তাদের হামলা বন্ধ করছে ততক্ষণ হরমুজ প্রণালীর জট খোলার কোনো সম্ভাবনা নেই। মস্কোতে মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সাথে এক রুদ্ধদ্বার বৈঠকের পর ল্যাভরভ হুঁশিয়ারি দিয়েছেন যে এই সংকট কেবল মধ্যপ্রাচ্যের নয়, এটি একটি বৈশ্বিক ভূ রাজনৈতিক সংকটে রূপ নিয়েছে। ইসরায়েল ফিলিস্তিন ইস্যুটিও এই বড় যুদ্ধের আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে। তিনি স্পষ্ট করেছেন, ইরান এখানে আক্রান্ত পক্ষ এবং তাদের উপর চাপ সৃষ্টি করে বা তাদের শত্রু হিসেবে চিহ্নিত করে কোনো সমাধান আসবে না। বর্তমানে উপসাগরীয় দেশগুলো ইরাক, জর্ডান, সিরিয়া এবং লেবানন সবাই এই যুদ্ধের ভয়াবহতার অপেক্ষায় প্রহর গুনছে। যুদ্ধের ময়দানে ডোনাল্ড ট্রাম্পের দাবি বনাম গোয়েন্দা রিপোর্ট। ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি কি সত্যিই শেষ? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক হুঙ্কার দিয়ে দাবি করছেন ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার প্রায় নিশ্চিহ্ন। কিন্তু পর্দার ওপারের সত্যটা কি অন্য কিছু? মার্কিন গোয়েন্দা সংস্থা এবং ইসরায়েলের সামরিক বিশ্লেষকদের দেওয়া তথ্য ট্রাম্পের সেই দাবিকে বড়সড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।
ট্রাম্প বারবার জনসভায় বলছেন, আমরা ইরানের সব ক্ষেপণাস্ত্র গুড়িয়ে দিয়েছি, তাদের সক্ষমতা এখন 10%-এর নিচে। কিন্তু এই দাবির সঙ্গে খোদ মার্কিন গোয়েন্দাদের তথ্যের কোনো মিল নেই। মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে, ইরানের অন্তত 50% ক্ষেপণাস্ত্র এবং ড্রোন লঞ্চার এখনো পুরোপুরি অক্ষত। আবার ইসরায়েল দাবি করছে তারা 75% লঞ্চার অকেজো করতে পেরেছে। এই বিভ্রান্তিকর তথ্যের ভিড়ে একটি প্রশ্নই বড় হয়ে উঠছে, আসলে কার কথা সত্য, আর কেন ইরানকে পুরোপুরি নিরস্ত্রীকরণ করা সম্ভব হচ্ছে না। ইরানের কৌশলী প্রতিরক্ষা, মাটির নিচে মিসাইল সিটি। ইরানের হাতে কোনো শক্তিশালী নৌবাহিনী বা অত্যাধুনিক বিমান বাহিনী নেই, কিন্তু তাদের আসল শক্তি হলো কয়েক হাজার শক্তিশালী ক্ষেপণাস্ত্র। ইরানকে কেন দমানো যাচ্ছে না তার পেছনে রয়েছে 4টি প্রধান কারণ। বিশাল ভৌগোলিক আয়তন। ইরান প্রায় 16 লাখ বর্গ কিলোমিটারের একটি দেশ। এত বড় দেশে কোথায় লঞ্চার লুকানো আছে তা আকাশ থেকে নজরদারি করা এক প্রকার অসম্ভব। প্রায় 3000 ক্ষেপণাস্ত্রের এক বিশাল ভান্ডার নিয়ে তার যুদ্ধ শুরু করেছে। মোবাইল লঞ্চার ও প্রাকৃতিক সুরক্ষা। ইরানের অধিকাংশ ক্ষেপণাস্ত্র লঞ্চার ট্রাকের ওপর বসানো থাকে। এগুলো স্থির নয়, বরং সারাক্ষণ জায়গা পরিবর্তন করে। এছাড়া ইরানের সুউচ্চ পাহাড়গুলো তাদের জন্য প্রাকৃতিক বাংকার হিসেবে কাজ করে। মাটির নিচে তারা তৈরি করেছে বিশাল মিসাইল সিটি, যেখানে কয়েক ডজন লঞ্চার নিরাপদে লুকিয়ে রাখা যায়। কঠিন জ্বালানির শক্তি। ইরান এখন আগের চেয়ে অনেক বেশি সলিড ফুয়েল বা কঠিন জ্বালানির ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। তরল জ্বালানির ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আগে রিফুয়েলিং এর জন্য অনেক সময় ও লজিস্টিক সাপোর্টের প্রয়োজন হয়, যা শত্রু দেশের রাডারে ধরা পড়ার ঝুঁকি বাড়ায়। কিন্তু কঠিন জ্বালানির ক্ষেপণাস্ত্র সবসময় প্রস্তুত থাকে, বের করো আর ছুড়ে দাও। বিকেন্দ্রীভূত কমান্ড ও মেধা। ইরানের ক্ষেপণাস্ত্র কমান্ডারদের তেহরানের নির্দেশের জন্য বসে থাকতে হয় না। হামলার মুখে পড়লে তারা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে সম্পদ সরিয়ে নিতে পারেন। এছাড়া ইরান প্রতি মাসে প্রায় 40টি নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করছে। মার্কিনীদের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দেওয়া সবচেয়ে বড় সত্য হলো, আপনি কারখানা বোমা মেরে উড়িয়ে দিতে পারেন, কিন্তু ইরানি বিজ্ঞানীদের মাথার ভেতর থাকা প্রযুক্তিগত জ্ঞান বোমা মেরে শেষ করা সম্ভব নয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মরিয়া চেষ্টা। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এখন কৌশল বদলেছে। তারা বাংকার ভেদ করতে সক্ষম ভারী বোমারু বিমান ব্যবহার করছে। তারা চেষ্টা করছে ইরানের আন্ডারগ্রাউন্ড টানেলের প্রবেশপথগুলো ধ্বংস করে দিতে। তাদের যুক্তি হলো, যদি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে না পারো তবে সেগুলোকে মাটির নিচে বন্দী করে ফেলো। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এই সমাধান সাময়িক, কারণ বুলডোজার দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে ফেলা ইরানের জন্য সময়ের ব্যাপার মাত্র। যতক্ষণ পর্যন্ত না সশরীরে পদাতিক বাহিনী ইরানি ভূখণ্ডে প্রবেশ করছে, ততক্ষণ ক্ষেপণাস্ত্রের এই ইঁদুর বিড়াল খেলায় জয় নিশ্চিত করা প্রায় অসম্ভব। মধ্যপ্রাচ্যে হঠাৎ করেই বদলে গেছে যুদ্ধের ছক। একদিকে ইরানের ছায়া, অন্যদিকে একসঙ্গে চাপ বাড়াচ্ছে হিজবুল্লাহ ও হুথি। আর এই দুই দিক থেকে আসা আগুনে প্রশ্ন উঠছে, ইসরায়েল কি নতুন ফ্রন্টে হোঁচট খেল? এপ্রিলের শুরুতেই ইসরায়েল এক অদ্ভুত মুহূর্তের সাক্ষী। প্রায় একই সময়ে উত্তর ও দক্ষিণ দুই দিক থেকেই আঘাত। ইয়েমেন থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর লেবানন সীমান্ত থেকে রকেট ও ড্রোন, যেন একসঙ্গে দুই দরজায় কড়া নাড়ছে যুদ্ধ। হুথিরা আবারও হামলা চালায়। দক্ষিণ ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া হয় ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা সেটি মাঝ আকাশেই প্রতিহত করেছে। তবুও সাইরেন বেজে ওঠে বেহিবা ও আশপাশের এলাকায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, কিন্তু ভয়টা থেকে গেছে, কারণ এই হামলা একবারের নয়, বারবার। হুথিরা ইরান যুদ্ধের ময়দানে নামার পর থেকেই একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটছে। এতে দক্ষিণ দিক থেকেও একটি নতুন যুদ্ধ ফ্রন্ট খুলে গেছে। আগে যেখানে উত্তর সীমান্তই ছিল প্রধান উদ্বেগ, এখন দক্ষিণও সমান ঝুঁকিপূর্ণ। অন্যদিকে উত্তর সীমান্তে লেবানন থেকে হিজবুল্লাহর চাপ থামছে না। সাফেদ ও কিরিয়াত সহ বিভিন্ন শহরে সাইরেন বেজে ওঠে। রকেট ও ড্রোন ছুড়ে একের পর এক হামলা চালানো হয়। সীমান্তবর্তী এলাকায় বসবাসরত মানুষজন আবারও আশ্রয় কেন্দ্রে দৌড়াতে বাধ্য হয়। এই উত্তেজনার মাঝে বড় এক ধাক্কা খায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। দক্ষিণ লেবাননের আকাশে হিজবুল্লাহ একটি ইসরায়েলি সামরিক ড্রোন ভূপাতিত করে। প্রতিবেদন অনুযায়ী ড্রোনটি স্থল বাহিনীকে সহায়তা করছিল। তখনই সেটিকে ভূপাতিত করা হয় সারফেস 2 ইয়ার মিসাইল দিয়ে। এতে স্পষ্ট হয়ে যায় হিজবুল্লাহ এখনো আকাশ প্রতিরক্ষায় যথেষ্ট সক্ষম। তারা চাইলে ইসরায়েলের আকাশ নজরদারিতেও চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে এতে কোনো গোপন তথ্য ফাঁসের ঝুঁকি নেই। তবুও তারা তদন্ত শুরু করেছে, কারণ একটি ড্রোন পড়ে যাওয়া মানে শুধু হার নয়,
সম্ভাব্য দুর্বলতার ইঙ্গিত। এই পুরো পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের অবস্থান ঘিরে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন খুব শিগগিরই যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে সরে আসতে পারে। তার ভাষায় 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই আমরা চলে যাব। তিনি আরো বলেন, হরমুজ প্রণালী রক্ষা করা যুক্তরাষ্ট্রের দায়িত্ব নয়, অন্য দেশগুলো নিজেদের প্রয়োজন অনুযায়ী সেটি ব্যবহার করবে। এই বক্তব্য স্পষ্ট করে দেয় যুক্তরাষ্ট্র হয়তো ধীরে ধীরে পিছিয়ে আসছে। ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ইরানের ওপর বড় আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্র তৈরির স্থাপনা সহ অনেক গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা হয়েছে। তার মতে ইরানকে পুরোপুরি পুনর্গঠন করতে 15 থেকে 20 বছর সময় লাগবে। তিনি আরো বলেন, এখন ইরানে নতুন নেতৃত্ব এসেছে যারা আগের চেয়ে কম উগ্র এবং বেশি যুক্তিসঙ্গত। যদিও এই দাবিগুলো নিয়ে আন্তর্জাতিক মহলে বিতর্ক রয়েছে, তবুও এটি স্পষ্ট যুক্তরাষ্ট্র নিজের ভূমিকা কমানোর ইঙ্গিত দিচ্ছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেছেন যুদ্ধের মাত্র অর্ধেক লক্ষ্যই এখন পর্যন্ত পূরণ হয়েছে, অর্থাৎ লড়াই এখনো অনেক বাকি। সব মিলিয়ে চিত্রটা ভয়ঙ্কর। একদিকে উত্তর থেকে হিজবুল্লাহ, অন্যদিকে দক্ষিণ থেকে হুথি, মাঝখানে ইসরায়েল চাপের কেন্দ্রবিন্দুতে। আর এর মধ্যেই যদি যুক্তরাষ্ট্র সত্যিই সরে দাঁড়ায়, তাহলে এই যুদ্ধ কোন দিকে মোড় নেবে? যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান নিয়ে যখন উত্তেজনা তুঙ্গে, তখন রাশিয়ার দিক থেকেও নতুন সংকেত পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। খবর পাওয়া যাচ্ছে রাশিয়ার চেচেন ঘনিষ্ঠ সামরিক ইউনিটগুলো ইরানের পক্ষে যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে। এই ঘোষণা শুধু সামরিক নয়, বরং আদর্শিক যুদ্ধের বার্তাও বহন করছে, যা পুরো অঞ্চলকে বড় ধরনের সংঘর্ষের দিকে ঠেলে দিতে পারে। ইরান ইতিমধ্যে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র যদি সরাসরি স্থল আক্রমণে যায়, তবে তার জবাব হবে অত্যন্ত কঠোর। এর মধ্যেই চেচেন বাহিনীর পক্ষ থেকে ইঙ্গিত এসেছে যে তারা ইরানকে সমর্থন করতে প্রস্তুত। এই বাহিনী নিজেদের অবস্থানকে ধর্মীয় যুদ্ধ হিসাবে ব্যাখ্যা করছে এবং এটিকে ভালো বনাম মন্দের লড়াই বলে তুলে ধরছে। ফলে যুদ্ধের চরিত্র এখন শুধু ভূ রাজনৈতিক নয়, বরং আদর্শিক ও আবেগঘন হয়ে উঠছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ব্যাপক সেনা মোতায়েন শুরু করেছে। হাজার হাজার সেনা ইতোমধ্যে সেখানে পৌঁছেছে এবং আরও বাহিনী পাঠানোর পরিকল্পনা চলছে। যদিও আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে এটি পূর্ণাঙ্গ আক্রমণ নয়, বরং সীমিত লক্ষ্যভিত্তিক অভিযান, কিন্তু বাস্তবে পরিস্থিতি অনেক বেশি বিস্ফোরক হয়ে উঠছে। বিশেষ করে ইরানের গুরুত্বপূর্ণ তেল কেন্দ্র খার্গ দ্বীপ নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই দ্বীপটি ইরানের তেল রপ্তানির প্রায় পুরোটা নিয়ন্ত্রণ করে, তাই এটি দখল করার পরিকল্পনা বাস্তবায়িত হলে ইরানের অর্থনীতিতে মারাত্মক আঘাত লাগবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে যে তারা চাইলে খুব সহজেই এই দ্বীপ দখল করতে পারে। তবে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এই ধরনের পদক্ষেপ সরাসরি যুদ্ধকে আরো বড় আকারে নিয়ে যাবে এবং এতে বহু প্রাণহানির আশঙ্কা রয়েছে। ইরান অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আঞ্চলিক দেশগুলোর ঘাঁটি ব্যবহার করে তাদের উপর হামলা চালাচ্ছে। তারা প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা নিজেদের ভূখণ্ড এই ধরনের হামলার জন্য ব্যবহার করতে না দেয়। একই সঙ্গে ইরান স্পষ্টভাবে জানিয়েছে তাদের উপর যেখান থেকে হামলা হোক না কেন, তারা সেই উৎস লক্ষ্য করে পাল্টা আঘাত হানবে। এদিকে কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা চললেও তা খুব একটা সফল হচ্ছে না। যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে ইরান অযৌক্তিক ও অবাস্তব বলে প্রত্যাখ্যান করেছে। ফলে আলোচনার পথ কার্যত বন্ধ হয়ে যাচ্ছে এবং সামরিক উত্তেজনা আরো বাড়ছে। পরিস্থিতিকে আরো উদ্বেগজনক করে তুলেছে রাশিয়ার সম্ভাব্য সম্পৃক্ততা। যদি সত্যিই রাশিয়ার ঘনিষ্ঠ বাহিনী ইরানে প্রবেশ করে, তাহলে এটি সরাসরি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মুখোমুখি অবস্থানের ঝুঁকি তৈরি করবে। তখন সংঘর্ষ শুধু আঞ্চলিক সীমায় আটকে থাকবে না, বরং বৈশ্বিক শক্তির লড়াইয়ে রূপ নিতে পারে। বর্তমানে মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের মেঘ আরো ঘন হচ্ছে। প্রতিটি নতুন ঘোষণা, প্রতিটি সেনা মোতায়েন, প্রতিটি হুমকি পরিস্থিতিকে আরো অনিশ্চিত করে তুলছে। যুদ্ধ যদি আরো বিস্তৃত হয়, তাহলে এর প্রভাব শুধু এই অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থার উপর গভীর প্রভাব ফেলবে। হঠাৎ আকাশে আতঙ্ক। মার্কিন প্রেসিডেন্টের বিমান ঠিক তখন মাটিতে দাঁড়িয়ে, আর তার কাছে রহস্যময় ড্রোনের উপস্থিতি। এক মুহূর্তেই নিরাপত্তা ব্যবস্থা তোলপাড়। ফ্লোরিডার পাম বিচ, তারিখ 29 মার্চ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন তার বিশেষ বিমানে অবস্থান করছেন। ঠিক সেই সময়ে বিমানবন্দরের সীমার কাছে একটি ড্রোন দেখা যায়। সঙ্গে সঙ্গে থেমে যায় সব কার্যক্রম। উড্ডয়ন বন্ধ, অবতরণ বন্ধ, চারদিকে শুধু সতর্কতা। মুহূর্তের মধ্যে আকাশে উঠে যায় যুদ্ধ বিমান। হেলিকপ্টার ঘুরতে থাকে বারবার, লক্ষ্য একটাই, এই অজানা হুমকি কোথা থেকে এলো।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয় ড্রোনটি খুব কাছাকাছি চলে এসেছিল। এমন পরিস্থিতিতে নিয়ম অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় করা হয়। বিমানবন্দরের চারপাশের আকাশসীমা কঠোরভাবে নিয়ন্ত্রণে নেওয়া হয়। যাত্রীদের জানানো হয় সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ। একটি যাত্রীবাহী বিমানের ভেতরে বসে থাকা যাত্রীরাও বুঝে ফেলেন কিছু একটা অস্বাভাবিক ঘটছে। কিন্তু এরপর আসে ভিন্ন সুর। মার্কিন গোপন নিরাপত্তা সংস্থা জানায় প্রেসিডেন্ট বা তার বিমান কোনো বাস্তব হুমকির মুখে ছিল না। তাদের দাবি হেলিকপ্টারগুলো আগেই নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী উঠছিল। এটি কোনো জরুরি প্রতিক্রিয়া ছিল না। তবুও প্রশ্ন থেকে যায়, তাহলে এত বড় সতর্কতা কেন? এরই মধ্যে আরেকটি ঘটনা ঘটে। একটি বেসামরিক বিমান নিষিদ্ধ আকাশসীমায় ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে যুদ্ধ বিমান সেটিকে ঘিরে ফেলে। সংকেত হিসেবে আকাশে আগুনের রেখা ছোড়া হয়। পরে সেটিকে নিরাপদ এলাকা থেকে বের করে দেওয়া হয়। এই দুটি ঘটনার মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা তা এখনো স্পষ্ট নয়, কিন্তু পুরো ঘটনাটিকে আরো ভয়ঙ্কর করে তুলেছে সাম্প্রতিক গোয়েন্দা সতর্কতা। তথ্য বলছে ইরান যুক্তরাষ্ট্রের ভেতরে ড্রোন হামলার পরিকল্পনা করতে পারে। বিশেষ করে ক্যালিফোর্নিয়ার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য হতে পারে। এমনকি সমুদ্রের মাঝখানে থাকা কোনো জাহাজ থেকে ড্রোন উড়িয়ে হামলার কৌশলও বিবেচনায় রয়েছে। এই পরিকল্পনা সফল হলে তা শনাক্ত করা কঠিন হবে, কারণ এটি প্রচলিত নজরদারি ব্যবস্থার বাইরে থেকে আঘাত হানতে পারে। গোয়েন্দা সংস্থার মতে এটি হতে পারে প্রতিশোধমূলক কৌশল, কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই উত্তেজনা চরমে উঠেছে। সেই হামলায় ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যু হয়েছে। এরপর তার উত্তরসূরি ক্ষমতায় এসে প্রতিশোধের অভিযান আরও তীব্র করেছেন। একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে। এমনকি সাম্প্রতিক হামলাগুলোতে ব্যবহৃত বিস্ফোরকের ওজনও বেড়েছে, আগের চেয়ে প্রায় দ্বিগুণ শক্তিশালী আঘাত। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ভেতরেও বাড়ছে ভয়, বিশেষ করে ঘুমন্ত নেটওয়ার্ক নিয়ে। বলা হচ্ছে দেশের ভেতরে লুকিয়ে থাকা গোপন সদস্যরা যে কোনো সময় হামলা চালাতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও স্বীকার করেছেন তিনি এই বিষয়টি জানেন। তার দাবি তারা এসব নজরে রেখেছেন। কিন্তু বাস্তবতা হলো এই ভয় এখন মানুষের মনে ঢুকে গেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন এক আশঙ্কা। রাশিয়ার মতো কৌশল ব্যবহার করে বাণিজ্যিক জাহাজের আড়ালে ড্রোন লুকিয়ে রাখা হতে পারে। আন্তর্জাতিক পানিতে থেকে সেগুলো ছেড়ে দেওয়া হতে পারে। এতে করে যুদ্ধের সীমানা ভেঙে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের সংঘাত যেন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের দরজায়। পাম বিচের সেই ড্রোনকে কেবল একটি সতর্ক সংকেত ছিল? গোপন শক্তির জোট যেভাবে চীন ও রাশিয়া নীরবে ইরানকে শক্তিশালী করছে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু ক্ষেপণাস্ত্রের শব্দ নেই, নীরব এক প্রযুক্তির যুদ্ধও চলছে। এই যুদ্ধের ময়দানে ট্যাঙ্ক বা সৈন্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে স্যাটেলাইট, রাডার এবং গোপন গোয়েন্দা তথ্য। আর এই অদৃশ্য যুদ্ধে ইরানের পাশে দাঁড়িয়েছে দুই শক্তিশালী দেশ, রাশিয়া এবং চীন। মার্কিন কর্মকর্তারা সম্প্রতি জানিয়েছে রাশিয়া নাকি ইরানকে সংবেদনশীল গোয়েন্দা তথ্য দিচ্ছে। এতে বোঝা যাচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাত এখন আর শুধু ইরান এবং যুক্তরাষ্ট্রের লড়াই নয়, এটি ধীরে ধীরে বড় শক্তিগুলোর এক জটিল প্রতিযোগিতায় পরিণত হচ্ছে। রুশ প্রেসিডেন্ট পুতিন অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এর সঙ্গে ফোনালাপে এই অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু বাস্তবতা হলো আজকের যুদ্ধে গোয়েন্দা তথ্য এক ধরনের শক্তিশালী অস্ত্র। যে শত্রুর অবস্থান আগে জানতে পারে তার আঘাত হয় বেশি নিখুঁত। বিশেষজ্ঞদের মতে আধুনিক যুদ্ধে অনেক সময় একটি সঠিক স্থানাঙ্ক হাজার গুলির চেয়েও বেশি মূল্যবান। ইরান এখন সেই সুবিধাটাই পাচ্ছে, কারণ তাদের নিজস্ব সামরিক স্যাটেলাইট খুব বেশি নেই, কিন্তু রাশিয়ার রয়েছে শক্তিশালী নজরদারি স্যাটেলাইট নেটওয়ার্ক। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্যাটেলাইট হলো কানোপাস ভি, যা ইরানে ব্যবহারের সময় খাইয়াম নামে পরিচিত। এই স্যাটেলাইট দিন রাত যে কোনো সময় পৃথিবীর ছবি তুলতে পারে, ফলে সমুদ্রে থাকা যুদ্ধ জাহাজ বা ঘাঁটির অবস্থান সহজেই শনাক্ত করা যায়। অনেক বিশ্লেষক মনে করেন এই প্রযুক্তি ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাকে আরও নিখুঁত করেছে। সম্প্রতি কুয়েতে একটি মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলায় কয়েকজন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায়ও এমন প্রযুক্তিগত সহায়তার সন্দেহ দেখা দিয়েছে, কারণ ওই ঘাঁটির সঠিক অবস্থান সাধারণ মানচিত্রে পাওয়া যায় না। অন্যদিকে ইরানের প্রযুক্তিগত শক্তি বাড়াতে বড় ভূমিকা রাখছে চীন। চীন গত কয়েক বছরে ইরানের ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতায় বড় পরিবর্তন এনেছে। তারা উন্নত রাডার ব্যবস্থা দিয়েছে এবং ইরানের সামরিক নেভিগেশনকে যুক্তরাষ্ট্রের জিপিএস থেকে সরিয়ে চীনের বেইডো স্যাটেলাইট সিস্টেমে যুক্ত করেছে। এই ব্যবস্থা খুবই নিরাপদ ও এনক্রিপ্ট করা, ফলে যুদ্ধের সময় সংকেত জ্যাম করা বা বিভ্রান্ত করা অনেক কঠিন হয়ে যায়। চীন আরও একটি শক্তিশালী প্রযুক্তি দিয়েছে, অ্যান্টি স্টেলথ রাডার। এই রাডার কম ফ্রিকোয়েন্সির তরঙ্গ ব্যবহার করে, যা আধুনিক স্টেলথ বিমান শনাক্ত করতে পারে। যুক্তরাষ্ট্রের উন্নত যুদ্ধ বিমান যেমন F-35 লাইটনিং বা B-21 রেইডার সাধারণত রাডারের চোখে প্রায় অদৃশ্য থাকে, কিন্তু নতুন ধরনের রাডারের সামনে তাদের গোপন ক্ষমতা অনেকটাই কমে যায়।
এছাড়া খবর এসেছে ইরান চীনের কাছ থেকে প্রায় 50টি সুপারসনিক অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র কেনার কাছাকাছি পৌঁছেছে। এই ক্ষেপণাস্ত্র শব্দের গতির 3 গুণ বেগে উড়ে এবং সমুদ্রপৃষ্ঠের খুব কাছে দিয়ে এগোয়, ফলে কোনো যুদ্ধ জাহাজের প্রতিক্রিয়ার সময় মাত্র কয়েক সেকেন্ডে নেমে আসে। সামরিক বিশেষজ্ঞদের মতে এমন অস্ত্র যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর জন্য বড় হুমকি। বর্তমানে মধ্যপ্রাচ্যের পানিতে থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এই ধরনের ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যেই রয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও বসে নেই, তারা পাল্টা অভিযান চালাচ্ছে। মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা দল ইরানের সামরিক ঘাঁটি ও কমান্ড সেন্টার চিহ্নিত করে হামলা চালাচ্ছে। অনেক রাডার অবকাঠামো ধ্বংস করা হয়েছে। তবুও বাস্তবতা হলো মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন বদলে গেছে। আগে যেখানে শক্তির মাপকাঠি ছিল ট্যাঙ্ক, জাহাজ বা বিমান, এখন সেখানে সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে প্রযুক্তি ও তথ্য। আজকের যুদ্ধক্ষেত্রে গুলির চেয়েও বেশি মূল্যবান হয়ে উঠেছে একটি সঠিক সংকেত। রাডারের তরঙ্গ, স্যাটেলাইটের ছবি এবং এনক্রিপ্ট করা তথ্যই নির্ধারণ করছে আঘাত কতটা নিখুঁত হবে। এ কারণেই রাশিয়া ও চীন ইরানের পাশে সরাসরি সেনা পাঠাচ্ছে না, তারা আরও গভীর একটি কাজ করছে, ইরানকে দেখার ক্ষমতা দিচ্ছে। আর এই নতুন বাস্তবতায় একটি প্রশ্নই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ: ধোঁয়া সরার পর কে স্পষ্টভাবে দেখতে পারবে? ইরানের সবচেয়ে ভয়ঙ্কর ও শক্তিশালী সামরিক শাখা রিভলিউশনারি গার্ডসের কুদস ফোর্স যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জারি করেছে কঠোর সতর্কবার্তা। কুদস ফোর্স মূলত ইরানের বিদেশি সামরিক অভিযান পরিচালনা করে এবং মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন মিত্র গোষ্ঠীর সঙ্গে সমন্বয় করে। তাই এই বাহিনীর হুঁশিয়ারি যুদ্ধের নতুন অধ্যায়ের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এক তীব্র বার্তায় কুদস ফোর্স জানায়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপ ছিল উস্কানিমূলক আগ্রাসন। তাদের দাবি, এই হামলা আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের স্পষ্ট লঙ্ঘন। বার্তায় কুদস ফোর্স আরও ঘোষণা করে, ইরান চুপ করে থাকবে না। যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে প্রতিশোধ হবে নিরলস এবং নির্দয়। এই বিবৃতিতে নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে একজন বীর যোদ্ধা এবং মুসলিম বিশ্বের রক্ষক হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলা ইরান বা তার মিত্রদের মনোবল ভাঙতে পারেনি, বরং এই আঘাত তাদের আরও শক্তিশালী করেছে। কুদস ফোর্সের ভাষায়, আমরা সব লাল রেখা অতিক্রম করার জবাব দেব, প্রতিশোধ চলতেই থাকবে। ইরানের এই এলিট বাহিনী আরও জানায়, শত্রুদের বিরুদ্ধে আগুনের দরজা খুলে দেওয়া হবে এবং যুদ্ধ থামবে না যতক্ষণ না তারা পরাজিত হয়। সবচেয়ে ভয়াবহ সতর্কবার্তা ছিল, এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য পৃথিবীর কোথাও আর নিরাপদ জায়গা থাকবে না, এমনকি নিজেদের ঘরেও নয়। শুধু কুদস ফোর্সই নয়, ইরানের পক্ষে লড়বে আরও 2 দেশের বাহিনী। ইঙ্গিত দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। নতুন খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে এবং প্রতিশোধ নেওয়া হবে। ইরান একা নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠী ইরানের ইসলামী বিপ্লবকে সমর্থন করে। বিশেষ করে ইয়েমেন ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজন হলে তারা দ্রুত মাঠে নামবে। তিনি জানান, নির্দেশনা পেলেই এসব গোষ্ঠী তাদের সামরিক অভিযান শুরু করবে। খামেনি আরও বলেন, ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারাও তাদের দায়িত্ব পালন করবে। একইভাবে ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোও ইসলামী বিপ্লবকে সহায়তা করতে প্রস্তুত। তার মতে, এই শক্তিগুলো শুধু আঞ্চলিক রাজনীতির অংশ নয়, বরং একটি বড় প্রতিরোধ জোটের অংশ, যারা পশ্চিমা শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ভাষণে তিনি ইরানের সামরিক বাহিনীর প্রশংসাও করেন। তিনি বলেন, দেশ যখন আক্রমণের শিকার হয়েছিল, তখন ইরানের সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী দেশকে রক্ষা করেছে। তার ভাষায়, ইরানকে পরাধীন হওয়া বা ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে এই বাহিনী। তিনি বলেন, আমি সেই সাহসী যোদ্ধাদের ধন্যবাদ জানাতে চাই, যারা আমাদের দেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়ার সময় অসাধারণ সাহস দেখাচ্ছেন। মোস্তফা খামেনি আরও বলেন, ইরান তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকে তিনি এই অঞ্চলের জন্য বড় হুমকি বলে উল্লেখ করেন। এই কারণে তিনি স্পষ্ট করে বলেন, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোই এখন ইরানি বাহিনীর প্রধান লক্ষ্য। তার বক্তব্য অনুযায়ী, ইরানি বাহিনী ইতোমধ্যেই বিভিন্ন মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং এই অভিযান ভবিষ্যতেও চলবে। খামেনি সতর্ক করে বলেন, এই অঞ্চলের সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত, অন্যথায় সেগুলো হামলার লক্ষ্যবস্তু হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে এবার আরও ভয়ঙ্কর পাল্টা আঘাতের ঘোষণা দিয়েছে ইরান। গত কয়েকদিন ধরে মার্কিন বোমারু বিমান এবং ইসরায়েলি যুদ্ধ বিমান ইরানের ওপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। সামরিক ঘাঁটি, কমান্ড সেন্টার এবং ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোকে লক্ষ্য করে চলছে অবিরাম বোমা বর্ষণ। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে ইরানের বিভিন্ন শহর। কিন্তু আকাশে বোমার গর্জনের আড়ালে চুপচাপ নিজেদের পাল্টা আঘাতের প্রস্তুতি নিচ্ছিল ইরান।
হঠাৎ করেই ইসরায়েলের বিভিন্ন শহরে বেজে ওঠে সাইরেন। আকাশে ছুটে আসে নতুন এক দফা ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মুহূর্তের মধ্যে সক্রিয় হয়ে ওঠে ইসরায়েলের শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে তারা এবার তাদের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্রগুলোর কিছু ব্যবহার করেছে। এর মধ্যে রয়েছে খাইবার শেকান এবং কাদের ক্ষেপণাস্ত্র। ইরান বলছে বড় পরিসরের দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য তারা ইতোমধ্যেই তাদের অস্ত্র ভান্ডার প্রস্তুত করেছে। ভারী ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং আক্রমণকারী নৌযান সবই প্রস্তুত রয়েছে। বিশ্লেষকদের মতে ইরানের সাম্প্রতিক হামলা অত্যন্ত পরিকল্পিত। কিছু ক্ষেপণাস্ত্র আকাশে অত্যন্ত দ্রুত গতিতে উড়ে যায়, আবার কিছু মাঝপথে দিক পরিবর্তন করতে পারে। এই কৌশলের লক্ষ্য একটাই, ইসরায়েলের বহুস্তর প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলা। আর কিছু ক্ষেত্রে সেই পরিকল্পনা সফল হচ্ছে। কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। ইরানের বক্তব্য অনুযায়ী তাদের কিছু ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার বা গুচ্ছ ওয়ারহেড ব্যবহার করা হয়েছে। এসব ওয়ারহেড লক্ষ্যবস্তুতে পৌঁছানোর পর খুলে গিয়ে বড় এলাকায় ছোট ছোট বিস্ফোরক ছড়িয়ে দেয়। ফলে একই সঙ্গে বহু স্থানে বিস্ফোরণ ঘটে। এতে প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সবগুলো বিস্ফোরক আটকানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি, গত 28 ফেব্রুয়ারি থেকে তারা ইরানের ওপর 6000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তাদের মতে এসব হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনাগুলোর বড় অংশ ধ্বংস হয়ে গেছে। কিন্তু বাস্তবতা বলছে অন্য কথা। প্রতিটি নতুন হামলার পরও ইরান দেখিয়ে দিচ্ছে যে তাদের হাতে এখনো শক্তিশালী অস্ত্র ভান্ডার রয়েছে। তারা এখনো বড় ধরনের ক্ষতি করার সক্ষমতা রাখে। ইরান এবার আরো ভারী ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে। দেশটির ইসলামিক রিভলিউশনারি গার্ডস বা আইআরজিসির এক শীর্ষ কমান্ডার জানিয়েছেন এখন থেকে ইরান 1000 কেজি বা তার বেশি ওজনের বিস্ফোরক বহন করতে পারে এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। এখন পর্যন্ত ইরান যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে সেগুলোর বেশিরভাগই ছিল 1000 কেজির কম ওজনের বোমাবাহী। কিন্তু নতুন ঘোষণার মাধ্যমে ইরান জানিয়ে দিল আগামী দিনে আরো শক্তিশালী ও ভারী বিস্ফোরকযুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহারের পথে তারা এগোতে পারে। রিভলিউশনারি গার্ডসের শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মোসাভি এই ঘোষণা দেন। তিনি বলেন, নতুন এই কৌশল কার্যকর হলে প্রতিটি ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের এলাকা, আঘাতের ক্ষমতা এবং ধ্বংসের মাত্রা আগের চেয়ে অনেক বেশি হবে। অনেক ক্ষেত্রে তা দ্বিগুণেরও বেশি হতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলার মধ্যে ইরানের এই ঘোষণা এসেছে। ফলে বিশ্লেষকরা বলছেন এটি মূলত আরও শক্ত প্রতিশোধমূলক হামলার প্রস্তুতিরই ইঙ্গিত। চীনের চালে চাপে পড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক উত্তেজনা প্রতিনিয়ত তীব্র হচ্ছে। কিন্তু এবার পরিস্থিতি বদলে দিয়েছে চীনের একটি বিশাল ভাসমান জাহাজ লিয়া ওয়াং-ওয়ান। ওমান সাগরে অবস্থান করা এই জাহাজের ভেতরে রয়েছে একাধিক নজরদারি এবং গোয়েন্দা প্রযুক্তি, যা মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোর সামরিক কর্মকাণ্ড নজরদারি করতে সক্ষম। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজের প্রশাসনের মাধ্যমে এই 30,000 টন ওজনের জাহাজকে একটি ভাসমান সুপার কম্পিউটার হিসেবে মোতায়েন করেছেন। লিয়া ওয়াং-ওয়ান এর সেন্সর বাবল প্রায় 6000 কিলোমিটার বিস্তৃত, যার মাধ্যমে এটি পুরো মধ্যপ্রাচ্যকে চোখের মতো নজর রাখতে পারে। এক নজরে জানানো যায় এটি একসাথে 1200টি মিসাইল এবং বিমান লক্ষ্যবস্তু ট্র্যাক করতে সক্ষম। এই জাহাজটি চীনের পরবর্তী প্রজন্মের গোয়েন্দা এবং মহাকাশ ট্র্যাকিং প্রযুক্তি সম্বলিত। 2025 সালে কমিশন করা হয় এটি। তবে এটি কোনো সাধারণ জাহাজ নয়। একজন আমেরিকান থিঙ্ক ট্যাঙ্কের বিশ্লেষক জানিয়েছেন, লিয়া ওয়াং কেবল জাহাজ নয়, এটি ভাসমান সুপার কম্পিউটার, যা অদৃশ্য যুদ্ধক্ষেত্রের মানচিত্র তৈরি করতে পেটাবাইট ডেটা প্রক্রিয়াকরণ করে। এর রাডার এবং সেন্সরগুলো এতই উন্নত যে এটি মিসাইলের ধরন, আকাশে বিমান উড্ডয়ন এবং সম্ভাব্য আক্রমণ শনাক্ত করতে পারে। এখন ইরান সহজেই শত্রু দেশগুলোর কার্যক্রম এবং হামলার পরিকল্পনা পর্যবেক্ষণ করতে পারছে। এটি একটি অত্যন্ত শক্তিশালী সমরাষ্ট্র নজরদারি। হরমুজ প্রণালীর 6000 কিলোমিটার জুড়ে মোতায়েন এই জাহাজটি শুধু নজর রাখছে না, যুদ্ধের সময় ইরানের কৌশলও বদলে দিতে পারে। লিয়া ওয়াং-ওয়ান এর নিরাপত্তা নিশ্চিত করছে চীনের প্ল্যান 055 এবং টাইপ 052D ডেস্ট্রয়ার, যা এই ভাসমান কম্পিউটারকে আক্রমণ থেকে রক্ষা করছে। অর্থাৎ চীনের প্রশাসন সরাসরি ইরানের পাশে অবস্থান নিয়ে তার শক্তিশালী সমর্থন প্রদর্শন করছে। এটি শুধু একটি গোয়েন্দা জাহাজ নয়, মধ্যপ্রাচ্যের জন্য চীনের শক্তির এক সরাসরি বার্তা। বর্তমানে পারস্য উপসাগরীয় দেশ ইরান প্রতিনিয়ত মিসাইল এবং ড্রোন হামলা চালাচ্ছে। লিয়া ওয়াং-ওয়ান এর মাধ্যমে চীন পরোক্ষভাবে ইরানের পাশে দাঁড়াচ্ছে। এটি এমন এক দৃষ্টান্ত স্থাপন করছে যেখানে শুধুমাত্র নজরদারি এবং তথ্য সংগ্রহের মাধ্যমে যুদ্ধের পরিস্থিতি একদম পাল্টে ফেলা সম্ভব।
একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এখনো বাস্তব সময়ে ইরানের হামলার পরিকল্পনা বুঝতে চেষ্টা করছে। অন্যদিকে চীনের এই ভাসমান সুপার কম্পিউটার ইরানকে দিয়েছে নতুন ধরনের সমরাস্ত্র চোখ, যা মুহূর্তেই শত্রুর পরিকল্পনা ভেদ করতে সক্ষম। যুদ্ধক্ষেত্রে নতুন এই প্রযুক্তি শুধু সামরিক সমীকরণে বদলাচ্ছে না, এটি পুরো ভূ রাজনৈতিক স্থিতি ও মধ্যপ্রাচ্যের ভারসাম্যকেও পাল্টে দিচ্ছে। ইরান শুরু থেকেই চীনের সাহায্যে তার সমরাস্ত্র ভান্ডারকে শক্তিশালী করেছে, আর এখন লিয়া ওয়াং এর মাধ্যমে সে পেয়েছে গোয়েন্দা নজরদারিতে অপ্রতিরোধ্য শক্তি। মধ্যপ্রাচ্যের আকাশে, সমুদ্রে এবং দূরদর্শী নজরে চীনের ভাসমান সুপার কম্পিউটার একটি নতুন যুগের শুরুর নিদর্শন। একে শুধু একটি জাহাজ হিসেবে দেখলে হবে না, এটি যুদ্ধক্ষেত্রে ইরানের কৌশলগত শক্তিকে কয়েক গুণ বাড়াচ্ছে। যুদ্ধ এখন শুধু মিসাইল এবং বিমান হামলা নয়, এটি তথ্য এবং নজরদারির যুদ্ধও বটে। লিয়া ওয়াং সেই দিকেই ইরানকে দিয়েছে অদম্য শক্তি, যা শত্রুদের চোখের সামনে এক নতুন বাস্তবতা গড়ে দিচ্ছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে অনেকের মনে একটি প্রশ্ন ঘুরছে, ইরান কি সত্যিই একা যুদ্ধ করছে? অনেকেই মনে করেন এই যুদ্ধের সমীকরণ খুবই সহজ। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, আর অন্যদিকে শুধু ইরান। খবরের শিরোনামেও আমরা সাধারণত দেখি মিসাইল হামলা, ড্রোন আক্রমণ বা বিমান হামলার খবর। বিশ্লেষকের মতে ইরান পুরোপুরি একা নয়, এর পেছনে বিশ্বের দুই বড় শক্তি রাশিয়া ও চীন পরোক্ষভাবে ভূমিকা রাখছে, আর এখানেই যুদ্ধের কৌশলগত হিসাব অনেকটাই বদলে যায়। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে ইরান খুব নির্ভুলভাবে বিভিন্ন জায়গায় মিসাইল হামলা চালাচ্ছে। তারা মূলত সামরিক ঘাঁটি, গোয়েন্দা স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে আঘাত করছে। কিন্তু এমন নির্ভুল হামলা চালানোর জন্য শুধু মিসাইল থাকলেই হয় না, দরকার হয় রিয়েল টাইম গোয়েন্দা তথ্যের। উদাহরণ হিসেবে বলা যায় স্যাটেলাইট থেকে লক্ষ্যবস্তু শনাক্ত করা, সমুদ্রে থাকা যুদ্ধ জাহাজ বা অন্যান্য জাহাজের অবস্থান জানা, কিংবা শত্রুপক্ষের রাডারের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া। প্রশ্ন হলো, ইরানের কি এত বড় স্যাটেলাইট নেটওয়ার্ক আছে? সাধারণভাবে বলা হয় ইরানের নিজস্ব স্যাটেলাইট ব্যবস্থা সীমিত। তাই অনেক বিশ্লেষকের ধারণা এই ধরনের তথ্যের একটি বড় উৎস হতে পারে রাশিয়া। রাশিয়ার কাছে উন্নত সামরিক গোয়েন্দা প্রযুক্তি ও স্যাটেলাইট ব্যবস্থা রয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ইরান রাশিয়াকে বিপুল সংখ্যক ড্রোন সরবরাহ করেছিল। এখন ধারণা করা হচ্ছে সেই সম্পর্কের প্রতিদান হিসেবে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করতে পারে। সহজভাবে বললে ইরান যুদ্ধক্ষেত্রে চাপ সৃষ্টি করছে আর রাশিয়া তথ্যগত সহায়তা দিচ্ছে, এমন ধারণা অনেক বিশ্লেষকের। চীনের ভূমিকা আবার একটু ভিন্ন ধরনের। চীন সাধারণত সরাসরি যুদ্ধে অংশ নেয় না, তাদের কৌশল হলো নীরবে প্রভাব বাড়ানো। তারা প্রায়ই অর্থনৈতিক সহায়তা, কূটনৈতিক সমর্থন, প্রযুক্তি সহযোগিতা বা সামরিক সরঞ্জাম দিয়ে অংশীদার দেশগুলোকে শক্তিশালী করে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে ইরান উন্নত অ্যান্টিশিপ মিসাইল এবং সংখ্যাগত হাইপারসনিক প্রযুক্তির ক্ষেত্রেও অগ্রগতি অর্জন করেছে। এসব অস্ত্র বিশেষভাবে নৌবাহিনীর বিরুদ্ধে ব্যবহার করার জন্য তৈরি করা হয়। চীন সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে জড়াতে চায় না, কিন্তু মধ্যপ্রাচ্যে পশ্চিমা প্রভাব কমে গেলে চীনের কৌশলগত সুবিধা বাড়তে পারে। অনেক বিশ্লেষক এই সংঘাতকে একটি স্তর ভিত্তিক শক্তির কাঠামো হিসেবেও ব্যাখ্যা করেন। নিচের স্তরে রয়েছে বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠী ও মিলিশিয়া, তার উপরে রয়েছে ইরান, আর এর উপরে বড় শক্তি হিসেবে রয়েছে রাশিয়া ও চীন। অর্থাৎ এই যুদ্ধ শুধু একটি দেশের লড়াই নয়, বরং বড় শক্তিগুলোর পরোক্ষ প্রতিযোগিতার অংশ। এই সংঘাতের প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই, অর্থনীতি ও ভূ রাজনীতিতেও এর প্রভাব পড়ছে। জ্বালানি বাজারেও বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। একসময় অনেক দেশকে রাশিয়ার তেল না কিনতে বলা হয়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে অনেক দেশ আবার সেই তেল কিনতে আগ্রহ দেখাচ্ছে। সব মিলিয়ে অনেক বিশ্লেষকের ধারণা এই যুদ্ধ শেষ হলেও বিশ্ব রাজনীতি আগের মতো থাকবে না। নতুন একটি ভূ রাজনৈতিক বাস্তবতা তৈরি হচ্ছে, আর সেই নতুন বাস্তবতার গল্প শুধু ওয়াশিংটন বা তেল আবিব নয়, তেহরান, বেইজিং এবং মস্কো লিখছে। প্রতিশোধের অভিযানে মার্কিন বাহিনীর বড় ক্ষতির দাবি ইরানের। ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র জানিয়েছেন, প্রতিশোধমূলক সামরিক অভিযানে মার্কিন বাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। তার মতে, ইরানের সশস্ত্র বাহিনীর এই অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও সৈন্যরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মুখপাত্র জানান, 24 ঘন্টায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে শক্তিশালী হামলা চালানো হয়েছে। তেহরানের দাবি, এসব হামলায় 2 শতাধিক মার্কিন সেনা নিহত অথবা আহত হয়েছে। এই হামলাগুলো অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে চালানো হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামো ও গুরুত্বপূর্ণ সরঞ্জামের অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ইরানের দেয়া তথ্য অনুযায়ী পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস 5th
ফ্লিট এ হামলায় অন্তত ২১ জন মার্কিন সেনা নিহত হয়েছে। এছাড়া আরও অনেক সেনা গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত আল ধাফরা এয়ারবেস বিমান ঘাঁটিতে চালানো হামলায় প্রায় ২০০ জন মার্কিন সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে ইরান। শুধু সামরিক ঘাঁটি নয়, পারস্য উপসাগরের উত্তর অংশে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি তেলবাহী ট্যাঙ্কারেও হামলা চালিয়েছে ইরানি বাহিনী। তাদের দাবি, এই হামলাটিও সফলভাবে সম্পন্ন হয়েছে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডারকে হত্যার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। ইরান বলছে, সাম্প্রতিক হামলাগুলো সেই অভিযানের সরাসরি পাল্টা জবাব। এই প্রতিক্রিয়ায় ইরানের সশস্ত্র বাহিনী দখলকৃত অঞ্চল এবং প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। খাতাম আল আনবিয়া সদর দপ্তর জানিয়েছে, ইরানের বিভিন্ন সামরিক ইউনিটের অপারেশন পরিকল্পনা ও সমন্বয়ের দায়িত্ব তাদের উপরই থাকে। তাদের দাবি, প্রতিশোধমূলক এইসব আক্রমণ অত্যন্ত সুপরিকল্পিতভাবে পরিচালনা করা হয়েছে। ভূখণ্ড ব্যবহার করতে দিলেই হামলা, প্রতিবেশী দেশগুলোকে ইরানের কড়া হুঁশিয়ারি। প্রতিবেশী দেশগুলোর উদ্দেশ্যে এবার কঠোর বার্তা দিয়েছে ইরান। তেহরান স্পষ্ট করে বলেছে, আঞ্চলিক কোনো দেশ যদি ইরানের শত্রুদের নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেয়, তাহলে সেই দেশগুলোর ওপরেও হামলা চালানো হতে পারে এবং এমন আক্রমণ অব্যাহত থাকবে। এই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের কট্টরপন্থী বিচার বিভাগের প্রধান ও অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদের সদস্য গোলাম হোসেন মোহসেনি। বার্তা সংস্থা এজেন্স ফ্রান্স প্রেস এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর কাছে থাকা তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের কিছু দেশ সরাসরি বা পরোক্ষভাবে তাদের ভূখণ্ড শত্রুপক্ষকে ব্যবহারের সুযোগ দিচ্ছে। মোহসেনি বলেন, যেসব জায়গা থেকে ইরানের বিরুদ্ধে হামলার জন্য সহায়তা, সরঞ্জাম বা সুবিধা দেওয়া হচ্ছে, সেসব স্থানকে ইরান লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে। তিনি আরো বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ইরান এ ধরনের লক্ষ্যবস্তুতে শক্তিশালী হামলা চালিয়ে যাবে। এদিকে বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি। বাহরাইনে জুফায়ের ঘাঁটি লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আইআরজিসি বলেছে, কাশ্মীর একটি পানির প্ল্যান্টের ওপর মার্কিন হামলার জবাবে হিসেবে এই হামলা চালানো হয়েছে। মার্কিন ঘাঁটিতে হামলায় ইরানকে কি তবে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া? মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোর অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া। এর ফলে উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর ওপর হামলার পরিকল্পনা করতে তেহরানের জন্য অনেক সুবিধা হচ্ছে। বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তাদের বরাতে এমন তথ্য প্রকাশ করেছে দ্য ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদন অনুযায়ী সংঘাত শুরু হওয়ার পর থেকেই রাশিয়া ইরানকে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক সম্পদের অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে আসছে। এসব তথ্যের মধ্যে রয়েছে মার্কিন যুদ্ধজাহাজ, সামরিক বিমান এবং বিভিন্ন সামরিক ঘাঁটির অবস্থান। একজন মার্কিন কর্মকর্তা বলেন, এই সহায়তাকে বেশ বিস্তৃত একটি প্রচেষ্টা বলেই মনে হচ্ছে। এর আগে দ্য নিউ ইয়র্ক টাইমস এক বিশ্লেষণে জানায়, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলের অন্তত 7টি মার্কিন সামরিক স্থাপনার যোগাযোগ ও রাডার ব্যবস্থার কাছাকাছি থাকা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের এসব হামলার লক্ষ্য ছিল বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব এবং আরব আমিরাতে থাকা মার্কিন ঘাঁটিগুলো। এসব হামলায় স্যাটেলাইট যোগাযোগ টার্মিনাল, রাডার ডোম সহ এমন কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলো উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ অংশ। এই বিশ্লেষণে একটি বড় প্রশ্ন উঠেছে, কিভাবে ইরান এত নিখুঁতভাবে বিভিন্ন দেশে থাকা সংবেদনশীল মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করতে পারছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার দেয়া গোয়েন্দা তথ্য ইরানকে এসব হামলার পরিকল্পনা করতে সাহায্য করছে। কর্মকর্তাদের মতে, যুদ্ধ শুরু হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে মার্কিন বাহিনীর অবস্থান শক্ত করার ক্ষেত্রে ইরানের নিজস্ব সক্ষমতা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বাইরের গোয়েন্দা তথ্য তেহরানের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও চীন এই সংঘাতে তেহরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে বলে এখনো কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক চীনের তুলনায় অনেক বেশি গভীর। 2022 সালে ভ্লাদিমির পুতিন ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করার পর থেকে তেহরান মস্কোর অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে ওঠে।
ইরান রাশিয়াকে এমন প্রযুক্তি দিয়েছে যার মাধ্যমে কম খরচে আক্রমণাত্মক ড্রোন তৈরি করা সম্ভব হয়েছে। এই ড্রোনগুলো ইউক্রেনের বিভিন্ন শহরে হামলায় ব্যবহার করা হয়েছে এবং কিয়েভ এর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর বড় ধরনের চাপ তৈরি করেছে। এ বিষয়ে অবগত এক মার্কিন কর্মকর্তা বলেন, রাশিয়ানরা খুব ভালোভাবেই জানে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কি ধরনের সহায়তা দিচ্ছিল, তাই কিছুটা প্রতিশোধ নেওয়ার সুযোগ তারা পেয়ে খুশি হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলার পরও ইরান পিছু হটার কোনো লক্ষণ দেখাচ্ছে না। তেহরান সামরিক স্থাপনা, কূটনৈতিক মিশন এবং জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে ওয়াশিংটন ও তার আঞ্চলিক মিত্রদের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করেছে। সবচেয়ে আলোচিত হামলাগুলোর একটি ছিল কাতারের আল উদেইদ এয়ারবেস, যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এছাড়া রিয়াদ ও কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাসেও ইরানি ড্রোন আঘাত এনেছে। পাশাপাশি সৌদি আরব ও কাতারের তেল ও গ্যাস অবকাঠামোতেও একাধিক হামলা চালানো হয়েছে। মিসাইলের গর্জন, সাইরেনের শব্দ আর আতঙ্কে জমে থাকা নিঃশ্বাস সব মিলিয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রের জন্য বিস্ফোরক বাস্তবতা। এবার লক্ষ্য কাতার, আর কেন্দ্রবিন্দুতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। এক নাটকীয় হামলায় ইরান সরাসরি আঘাত এনেছে ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড হেডকোয়ার্টারে, যা কাতারের দোহায় অবস্থিত আল উদেইদ এয়ারবেসে। এই ঘাঁটি পুরো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির মূল কেন্দ্র। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর মধ্যে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়, অন্যটি ঘাঁটির ভেতরে গিয়ে পড়ে। কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটা তা এখনো স্পষ্ট নয়। আল উদেইদ যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের সামরিক অভিযানের নার্ভ সেন্টার। এখান থেকে পরিচালিত হয় আকাশপথে হামলা, সমন্বয় করা হয় মিত্রবাহিনীর অপারেশন এবং বজায় রাখা হয় পুরো অঞ্চলে মার্কিন উপস্থিতি। অর্থাৎ এই ঘাঁটিতে হামলা মানে সরাসরি যুক্তরাষ্ট্রের শক্তির কেন্দ্রে আঘাত। অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত ইরানের অস্ত্র ভান্ডার, এর শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলের মোকাবিলা করতে তাদের ক্ষেপণাস্ত্র ভান্ডার এবং উৎপাদন কেন্দ্র চিহ্নিত করে তা ধ্বংস করাই এখন মূল লক্ষ্য আমেরিকার। কিন্তু কাজটা অত সহজ নয়। এর কারণ হলো ইরানের ভূগর্ভস্থ মিসাইল সিটি। আমেরিকার নজরদারি উপগ্রহ এবং ড্রোনের চোখ এড়াতে ইরান এক অভিনব ভৌগোলিক কৌশল ব্যবহার করছে। মাটির প্রায় 500 মিটার নিচে গোপনে একটা আস্ত শহর তৈরি করেছে ইরান। সেখানেই মজুদ থাকে তাদের সমরাস্ত্র। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ইরানের জাগ্রস এবং আল বোর্স পর্বতের গভীরে কোনো অজানা লোকেশনেই অবস্থিত এই শহর। সাধারণ মিসাইল বা এয়ার স্ট্রাইকে এই শহর ধ্বংস করা সম্ভব নয়। ইরানের ব্যালিস্টিক মিসাইল শক্তি এখন বিশ্বের অন্যতম শক্তিশালী হিসেবে ধরা হয়। 2019 সালে যুক্তরাষ্ট্রের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি নিজেই জানিয়েছিল, পুরো পশ্চিম এশিয়ায় ইরানের কাছে সবচেয়ে বড় এবং সবচেয়ে বৈচিত্র্যময় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভান্ডার রয়েছে। সহজভাবে বললে, ইরানের কাছে শুধু বেশি সংখ্যক মিসাইলই নেই, বরং বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন ক্ষমতার মিসাইলও আছে। এই বিশাল মিসাইল ভান্ডারই এখন ইরানের সবচেয়ে বড় শক্তি, আর এই শক্তিকেই তারা ব্যবহার করছে তাদের শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে প্রধান অস্ত্র হিসেবে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মিসাইল ডিফেন্স প্রজেক্টের পরিচালক টম কারাকো সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, আমেরিকার সেনা সর্বশক্তি দিয়ে টার্গেটে আঘাত হানার চেষ্টা করছে। কোথায় সেগুলো রয়েছে সে বিষয়ে আমাদের এখন মোটামুটি ধারণা হয়ে গিয়েছে, কিন্তু সবকিছু ধ্বংস করা এবং নির্ভুল মূল্যায়ন করা খুবই কঠিন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার লক্ষ্য ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা দ্রুত নির্মূল করা। কিছু বিশ্লেষক ধারণা করেছিলেন, টানা আঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারে শিগগিরই টান পড়তে পারে। তবে ইসরায়েল বলছে বাস্তবতা ভিন্ন। ইরানের হাতে এখনো উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়ে গেছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন এক ব্রিফিংয়ে বলেন, ইরানের হাতে এখনো উল্লেখযোগ্য সক্ষমতা রয়েছে। ফাতা-2 ইরানের মারাত্মক ক্ষেপণাস্ত্র। প্রভাবশালী সামরিক সাময়িকী মিলিটারি ওয়াচ ম্যাগাজিন এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের তৈরি এই ফাতা-2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে বর্তমান বিশ্বের প্রচলিত কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কার্যত ঠেকাতে পারছে না। এই দাবির পেছনে শুধু তত্ত্ব নয়, আছে বাস্তবের ইঙ্গিত। প্রতিবেদন অনুযায়ী সাম্প্রতিক অভিযানে ইসরায়েলের উচ্চ মূল্যের সামরিক লক্ষ্যবস্তুতে অন্তত 3টি সফল আঘাত এনেছে এই ক্ষেপণাস্ত্র। অর্থাৎ এটি শুধু কাগজে কলমে শক্তিশালী নয়, বাস্তব যুদ্ধক্ষেত্রেও তার ক্ষমতার প্রমাণ রাখছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এটি এত ভয়ঙ্কর?
উত্তর লুকিয়ে আছে এর প্রযুক্তিতে। ফাতা 2 ব্যবহার করে হাইপারসনিক গ্লাইড ভেহিকেল বা HGV প্রযুক্তি। এটি সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো সরল পথে চলে না, বরং বায়ুমণ্ডলের ওপরের স্তরে উঠে গিয়ে হঠাৎ দিক পরিবর্তন করে, গতিপথ বদলায়, কখনো নিচে নামে আবার উপরে উঠে, ঠিক যেন আকাশে ছুটে চলা এক বুদ্ধিমান শিকারী। এই অপ্রত্যাশিত গতিবিধির কারণেই এটি রাডারের চোখ ফাঁকি দিতে পারে। প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা যেখানে নির্দিষ্ট গতিপথ ধরে লক্ষ্যবস্তু ধ্বংস করতে চায়, সেখানে ফাতা 2 নিজের পথ নিজেই বদলে নেয়, ফলে সেটিকে ট্র্যাক করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আর আছে এর গতি, যা আতঙ্কের মূল। ফাতা 2 ছুটতে পারে শব্দের গতির 10 গুণ বেশি, অর্থাৎ ম্যাক 10 গতিতে। এমন গতিতে কোনো বস্তু এগোলে সেটিকে থামাতে হলে প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও দ্রুত হতে হবে। ইসরায়েলের শীর্ষ প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমস এর ভাইস প্রেসিডেন্ট ইউভান বাসাস্কি একসময় স্বীকার করেছিলেন, বর্তমানের প্রতিরক্ষা প্রযুক্তি এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত নয়। তার মতে ম্যাক 10 গতির ক্ষেপণাস্ত্র থামাতে হলে ইন্টারসেপ্টরকে প্রায় ম্যাক 30 গতিতে পৌঁছাতে হবে। কিন্তু এখানেই আসে বাস্তবতার দেয়াল। বায়ুমণ্ডলের ঘর্ষণ এমন উচ্চ গতিকে কার্যত অসম্ভব করে তোলে, অর্থাৎ প্রযুক্তি যতই উন্নত হোক, প্রকৃতির নিয়মের সামনে তা থমকে যায়। এই কারণেই সামরিক বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যে চাপে ছিল। ইরানের পুরনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধেই তারা হিমশিম খাচ্ছিল। তার উপর এখন যুক্ত হয়েছে হাইপারসনিক প্রযুক্তির এই নতুন স্তর। এ যেন এক নতুন সমীকরণ, যেখানে প্রতিরক্ষা পিছিয়ে পড়ছে আর আক্রমণ এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। ইসরায়েল অবশ্য বসেনি, তার একটি বিশেষ জোন ডিফেন্স মডেল তৈরির কথা ভাবছে, যেখানে নির্দিষ্ট এলাকায় বহুস্তর প্রতিরক্ষা তৈরি করা হবে। কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন করতে সময় লাগতে পারে কয়েক দশক, খরচ হতে পারে বিলিয়ন ডলার। অর্থাৎ সমাধান আছে, কিন্তু তা এখনই নয়। বর্তমান বাস্তবতায় সামরিক বিশ্লেষকদের একটাই স্পষ্ট ধারণা, ফাতা 2 এখন এমন এক অস্ত্র যা প্রতিরক্ষা প্রাচীরকে অতিক্রম করার ক্ষমতা রাখে প্রায় বাধাহীনভাবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে চলমান অপারেশন ট্রু প্রমিস 4 অভিযানে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC এর নৌ ইউনিটের আত্মঘাতী ড্রোনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যুদ্ধের চতুর্থ দিনে একটি বিশেষ কৌশলগত পরিবর্তন লক্ষ্য করা গেছে, যেখানে IRGCর অ্যারোস্পেস ফোর্স এবং নেভি ইউনিটের মধ্যে সুনির্দিষ্ট দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানার মূল দায়িত্ব এখন IRGC নেভির ওপর ন্যস্ত করা হয়েছে। হিজবুল্লাহর সমন্বিত হামলা, একাধিক ইসরায়েলি ঘাঁটি কাঁপল, এক রাত এক দিন, আর তাতে যেন বদলে গেল যুদ্ধের ছন্দ। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ একের পর এক আঘাতে কাঁপিয়ে দিয়েছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলো। 3 মার্চ বিকেল, সময় তখন প্রায় 5টা, হঠাৎ করে হাইফার আকাশে গর্জে ওঠে ড্রোনের ঝাঁপ। লক্ষ্য কিরিয়াত এলিয়েজারের আয়রন ডোম রাডার সিস্টেম। আকাশ প্রতিরক্ষার হৃদয়ে আঘাত। পরের দৃশ্য আরো নাটকীয়। 4 মার্চ ভোর 4:30 ড্রোনের স্কোয়াড্রন উড়ে যায় আইন সীমার ঘাঁটির দিকে, যা সীমান্ত থেকে প্রায় 75 কিলোমিটার দূরে। একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি, যুদ্ধের ঢালেই সরাসরি আঘাত। একসঙ্গে বহু লক্ষ্য, যেন পরিকল্পিত ঝড়। দিন বাড়ার সঙ্গে সঙ্গে হামলার তীব্রতাও বাড়ে। দুপুর 2টা, একই সময়ে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত। রামাত ডেভিড বিমান ঘাঁটি ড্রোন হামলা, তেল হাসমের নির্ভুল ক্ষেপণাস্ত্র আঘাত, হাইফা নৌ ঘাঁটি কামিকাজে ড্রোন হামলা। এ যেন একসঙ্গে চালানো সমন্বিত যুদ্ধ কৌশল। একটি নয়, দুটি নয়, পুরো প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলার চেষ্টা। 100 অস্ত্রের ঝড়, ড্রোন, রকেট, মিসাইল। ইসরায়েলি গণমাধ্যম বলছে শুধু বুধবারই ছোড়া হয়েছে প্রায় 100টি অস্ত্র। এর মধ্যে ছিল ড্রোন, রকেট, ক্ষেপণাস্ত্র। রাতের আধারে আরো আঘাত। আগের রাতেও থামেনি হামলা। রাত 1:20 মেতুলা এলাকায় জড়ো হওয়া ইসরায়েলি সেনাদের উপর রকেট হামলা। রাত 2টা, ড্রোন আঘাত হানে ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ এর সদর দফতরে, যা ইসরায়েলের প্রতিরক্ষা প্রযুক্তির কেন্দ্র। রাত 3:30 সাফাদের পূর্বে গিভাত ড্রোন কন্ট্রোল বেজে নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা। একই সঙ্গে আঘাত হানে দাদো বেস, উত্তর অঞ্চলীয় কমান্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র।
স্থলযুদ্ধেও আঘাত, শুধু আকাশ নয়, স্থলেও তীব্র সংঘর্ষ। লেবাননের হুলা গ্রামে প্রথমে একটি সাঁজোয়া যান ধ্বংস, তারপর একটি মেরকাভা ট্যাঙ্ক সরাসরি আঘাতে বিধ্বস্ত। হিজবুল্লাহ তাদের হামলার ভিডিও প্রকাশ করেছে। নেরন ঘাঁটিতে ড্রোন হামলা, আরেকটি ভিডিওতে ট্যাঙ্ক ধ্বংসের মুহূর্ত। ইরান বিরোধী সামরিক অভিযানের প্রথম 4 দিনেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রায় 200 কোটি মার্কিন ডলারের সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। আনাদোলু এজেন্সির সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই হিসাব প্রকাশ করা হয়েছে। সবচেয়ে বড় ক্ষতির ঘটনা ঘটে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে। সেখানে স্থাপিত যুক্তরাষ্ট্রের একটি দূরপাল্লার আগাম সতর্কতামূলক রাডার ব্যবস্থা ক্ষেপণাস্ত্র হামলায় আঘাতপ্রাপ্ত হয়। রাডারটির আনুমানিক মূল্য প্রায় 110 কোটি ডলার। কাতার কর্তৃপক্ষ রাডারে আঘাত ও ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া কুয়েতে মিত্র সুলভ গোলাবর্ষণ এর ঘটনায় 3টি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। কুয়েতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ভুল গুলিতে এই ঘটনা ঘটে বলে জানানো হয়েছে। 6 জন ক্রু সদস্য প্রাণে বেঁচে গেলেও বিমানগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এগুলোর প্রতিস্থাপন মূল্য প্রায় 28 কোটি 20 লাখ ডলার ধরা হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে এখন শুধুমাত্র চীনা জাহাজ চলাচল করতে পারবে। ইরান জানিয়েছে অনুমতি ছাড়া অন্য কোনো জাহাজ প্রণালী অতিক্রম করলে তা বিপদে পড়তে পারে। ইসলামিক রিভলিউশনারি গার্ড জানিয়েছে তারা প্রণালী পুরোপুরি নিয়ন্ত্রণ করছে এবং যে কোনো জাহাজ ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার ঝুঁকিতে রয়েছে। অবিশ্বাস্য এক দাবি করেছে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC। তাদের ভাষ্য, পারস্য উপসাগরের সীমানা পেরিয়ে এবার তারা সরাসরি ভারত মহাসাগরে থাকা একটি মার্কিন ডেস্ট্রয়ারে আঘাত হেনেছে। IRGC জানিয়েছে এই হামলায় ব্যবহার করা হয়েছে 2টি শক্তিশালী অস্ত্র। একটি হলো গাদর 380 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, অন্যটি তালাইয়ের ক্রুজ মিসাইল। গাদর 380 একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল। এর সর্বোচ্চ পাল্লা প্রায় 2000 কিলোমিটার, অর্থাৎ এটি দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অন্যদিকে তালাইয়ের ক্রুজ মিসাইলের পাল্লা প্রায় 1000 কিলোমিটার। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এটি মাঝপথেই নিজের লক্ষ্য পরিবর্তন করতে পারে। মানে শত্রু যদি ভাবেও যে আক্রমণ এড়িয়ে গেছে, তবুও শেষ মুহূর্তে সেটি ফিরে আসতে পারে। সামরিক বিশ্লেষকদের মতে এই হামলার আসল গুরুত্ব অন্য জায়গায়। ভারত মহাসাগরের মতো দূরবর্তী এলাকায় গিয়ে মার্কিন নৌবাহিনীকে টার্গেট করা এটি স্পষ্ট এক বার্তা। বার্তাটি হলো ইরান এখন শুধু নিজের আশপাশে নয়, দূর সমুদ্রেও যুক্তরাষ্ট্রের উপস্থিতিকে চ্যালেঞ্জ করতে প্রস্তুত। IRGCর দাবি অনুযায়ী হামলার সময় মার্কিন ডেস্ট্রয়ারটি একটি ট্যাঙ্কার থেকে জ্বালানি নিচ্ছিল, অর্থাৎ এটা ছিল সবচেয়ে দুর্বল মুহূর্ত। ঠিক সেই সময়ে আঘাত হানা হয়েছে। এমন আঘাত মনস্তাত্ত্বিক চাপও তৈরি করে, কারণ সমুদ্রে নিরাপদ মনে করা শক্তিশালী নৌবহরও যদি আক্রমণের শিকার হয়, তাহলে সেই নিরাপত্তা আর নিরাপদ থাকে না। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বিবৃতিতে আরও জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন ডেস্ট্রয়ার ও ট্যাঙ্কার উভয় জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং সমুদ্রের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ইরানি সামরিক বাহিনী এই অভিযানকে ইরান বিরোধী মার্কিন ও জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে একটি চূড়ান্ত ও দাঁত ভাঙা জবাব হিসেবে বর্ণনা করেছে। এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন। ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের শক্তির প্রতীকগুলোর একটি এটি। IRGC দাবি করছে তাদের ট্রু প্রমিস 4 অভিযানে এই রণতরীকেও লক্ষ্যবস্তু করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের নৌ কৌশলের জন্য বড় এক চ্যালেঞ্জ। কিন্তু এই লড়াই শুধু সমুদ্রে সীমাবদ্ধ নয়, এটি এখন বহুমাত্রিক। ইসরায়েলের ভেতরে হামলা, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও সৌদি আরবে মার্কিন স্বার্থে আঘাত, সব মিলিয়ে যুদ্ধ এখন ছড়িয়ে পড়েছে আকাশ, স্থল ও সমুদ্রে। ইরান যদি দীর্ঘ সময় ধরে এই সক্ষমতা ধরে রাখতে পারে, তাহলে এটি শুধু সামরিক নয়, অর্থনৈতিক ভারসাম্য বদলে দিতে পারে। বিশ্লেষকদের মতে ইরানের কৌশল এখন 3 স্তরে কাজ করছে। প্রথমত, মিসাইল ও ড্রোন দিয়ে সরাসরি আঘাত। দ্বিতীয়ত, মার্কিন মিত্র দেশগুলোর ওপর চাপ তৈরি। তৃতীয়ত, দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা দেখানো। সংবাদ সংস্থা AFP জানিয়েছে জেরুজালেমে ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। তার আগে সতর্ক করতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী শহরের বিভিন্ন অংশে ইয়ার রেডিও সাইরেন বাজায়। বাসিন্দাদের অনেকে বাংকারে আশ্রয় নেন বলে জানা গিয়েছে। ইরানের সরকারি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে তাদের এক নৌবাহিনীর কমান্ডারকে উদ্ধৃত করে বলা হয়েছে, যুদ্ধের শুরু থেকে এখনো পর্যন্ত 10টিরও বেশি জাহাজ এবং ট্যাঙ্কারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে IRGC। হরমুজ প্রণালী ইরানের তুরুপের তাস, একটি সরু জলপথ, কিন্তু তার গুরুত্ব পুরো পৃথিবীর সমান। এই পথ দিয়ে যায় বিশ্বের প্রায় 20% তেল। সেই পথ বন্ধ করে দিয়েছে ইরান, যুক্তরাষ্ট্রের মাথায় হাত।
খবরে বলা হচ্ছে ইরান সিদ্ধান্ত নিয়েছে হরমুজ প্রণালী দিয়ে এখন থেকে শুধু চীনের জাহাজই চলতে পারবে। এটি কেবল একটি সামরিক পদক্ষেপ নয়, বরং কূটনৈতিক বার্তা। কারণ চীন ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র সমালোচনা করেছে। ইরান যেন বলছে, যারা পাশে থাকবে পথ তাদের জন্যই খোলা। 20% তেলের পথ থেমে গেলে কি হয়? এই প্রণালী যুক্ত করেছে পারস্য উপসাগরকে খোলা সমুদ্রের সঙ্গে। এখান দিয়ে প্রতিদিন হাজার হাজার তেলবাহী জাহাজ চলাচল করে। কিন্তু এখন শত শত ট্যাঙ্কার আটকে আছে, জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা, বাজারে অস্থিরতা। বিশ্বজুড়ে তেলের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আইআরজিসির ঘোষণা, সবকিছু আমাদের নিয়ন্ত্রণে। ইরানের শক্তিশালী বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি বলছে, হরমুজ প্রণালী এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে। তাদের সতর্কবার্তা আরো ভয়ঙ্কর। কোন জাহাজ প্রবেশ করলে মিসাইল হামলা হতে পারে, ড্রোন আক্রমণ হতে পারে। অর্থাৎ এই জলপথ এখন কার্যত একটি যুদ্ধক্ষেত্র। উপসাগরীয় দেশগুলো চাপে। এই পথের উপর নির্ভর করে আরব আমিরাত, কাতার। তাদের জ্বালানি রপ্তানি এখন ঝুঁকিতে। বিশেষ করে এশিয়ার দেশগুলো বড় ধাক্কা খেতে পারে। হরমুজ প্রণালী পারস্য উপসাগরের বন্দরগুলোকে উন্মুক্ত সমুদ্রের সঙ্গে যুক্ত করে। বিশ্বের মোট তেলের প্রায় 20% এই পথে আসে, যা চীন ও ভারতের মতো এশিয়ার বাজারে পৌঁছায়। রুট বন্ধ থাকলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। চীন সব পক্ষকে প্রণালীতে নিরাপত্তা বজায় রাখতে আহ্বান জানিয়েছে এবং তার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এর আগে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা নিন্দা জানিয়েছে চীন। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে অবিলম্বে হামলা বন্ধের দাবি জানিয়েছে মস্কো ও বেজিং। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ স্পষ্ট জানিয়েছেন, তেহরান পারমাণবিক বোমা তৈরি করছে এমন কোনো প্রমাণ মস্কোর কাছে নেই। চীন এই যৌথ হামলাকে আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে অভিহিত করে অবিলম্বে সামরিক অভিযান স্থগিত করার আহ্বান জানিয়েছে। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তার ইসরায়েলি সমকক্ষ গিডিয়ন সার এর সঙ্গে এক ফোন আলাপে বলেন যে যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছিল, ঠিক তখনই এই সামরিক হস্তক্ষেপ শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে। ইরান হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে। তেহরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, কোন জাহাজ প্রণালী পার হওয়ার চেষ্টা করলে রিভলিউশনারি গার্ড ও নৌবাহিনী সেটিকে লক্ষ্যবস্তু করবে। জ্বালানি বাজার পর্যবেক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান কেপলার জানিয়েছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর পর থেকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জ্বালানি তেলের ট্যাঙ্কার চলাচল 90% কমে গেছে।